আমি ডাক্তার পার্থপ্রতিম সেন। সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি হয়তো সবাই শুনতে পাচ্ছেন। কেউ কেউ মনে হয় আমাদের সাথে যোগও দিয়েছেন। ডাক্তারদের জন্য, বিশেষ করে ইয়ং ডক্টরদের জন্য কিছু কথা আমি বলতে চাই। অ্যানেস্থেশিয়া এমন একটা সাবজেক্ট, এটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের মেডিকেল স্টুডেন্টদের জন্য এটা আসলে পছন্দের প্রথম সারির কোনো সাবজেক্ট না। এটা প্রথম সারির সাবজেক্ট না, দ্বিতীয় সারির, অনেক ক্ষেত্রে তৃতীয় সারির সাবজেক্ট। দেখা যায় যে প্রথম যারা এমবিবিএস পাস করেন তাদের কারোরই ইচ্ছাতে অ্যানেস্থেশিয়াতে ক্যারিয়ার করবেন এরকম ইচ্ছা আসলে থাকে না। কিন্তু তারপরেও বাংলাদেশে বর্তমানে অ্যানেস্থেশিয়া সাবজেক্টটা বেশ সারফেসে এসেছে। বাংলাদেশ না, সারা পৃথিবীতেই এসেছে, কারণ করোনা নামক একটা ভয়াবহ একটা প্যান্ডেমিক মহামারী আমাদের উপর দিয়ে বয়ে যাচ্ছে এবং এখানে পেশেন্টদেরকে সেভ করার জন্য আসলে অনেক অ্যানেস্থেসিওলজিস্টের দরকার, শুধু বাংলাদেশে না, সারা বাংলাদেশের প্রেক্ষাপটে। এজন্যই এই সাবজেক্টটা বেশ এখন সারফেসে চলে এসেছে, যে আসলে এই সাবজেক্টে এখন অনেকেই আগ্রহ দেখাচ্ছেন, বিশেষ করে যারা নতুন পাশ করেছেন যেসব ডাক্তাররা। তো অ্যানেস্থেশিয়া সাবজেক্টটা যেহেতু অনেক বেশি চর্চাতে আসছে, সেজন্য এই সাবজেক্ট নিয়ে আমি কিছু বলার চেষ্টা করছি। যে কোনো সাবজেক্টে আসলে আমরা কেরিয়ার করার আগে যে বিষয়গুলো আমাদের ভাবা উচিত, সেটা হচ্ছে একটা সাবজেক্টে আমরা কেন পড়ালেখা করব। সত্যি কথা, আমরা আসলে পড়ালেখা করবো ওই সাবজেক্টে আমাদের ইনকাম করার জন্য। আমি একেবারে সত্যি কথা, কথাগুলো বলি। ইনকাম যদি আমরা করতে না পারি, ওই সাবজেক্টে যদি আসলে আমাদের জব না থাকে বা প্রাইভেট প্র্যাকটিস করার সুযোগ না থাকে, তাহলে ওই সাবজেক্টে কেরিয়ার করে আমাদের আসলে তেমন কোনো লাভ নেই। তো এই যে কোনো সাবজেক্ট পছন্দ করার আগে, যে কোনো সাবজেক্ট পছন্দ করার আগেই আমাদেরকে এটা ভাবতে হবে যে ওই সাবজেক্টে কি পরিমাণ জব অপরচুনিটি আছে। যদি জব অপরচুনিটি না থাকে, তাহলে আসলে ওই সাবজেক্টে কেরিয়ার করে মেবি। তো তাই যে কোনো সাবজেক্ট কেরিয়ারে চুজ করার আগে আমাদেরকে যেটা ভাবতে হবে, ওই সাবজেক্টে কেরিয়ারের অপরচুনিটি কীরকম আছে, কীরকমভাবে ওইখান থেকে আমরা ইনকাম করতে পারি, ওখানে জব সেক্টরটা কীরকম আছে, এবং আসলে ওই সাবজেক্টটাতে আমরা আসলে প্রাইভেট প্র্যাকটিসের কতটুকু সুযোগ আছে। তো অ্যানেস্থেশিয়া সাবজেক্টে আসার আগে এই বিষয়গুলো আমাদেরকে চিন্তা করে নেওয়া উচিত। তো যেই কথাগুলো আমি আগেও বলেছি, আগেও দু একটা পোস্টে আমি বলার চেষ্টা করেছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে অ্যানেস্থেটিস্টদের আসলে শর্টেজ আছে, সারা দেশ জুড়ে অ্যানেস্থেটিস্টের অনেক শর্টেজ আছে, এবং সত্যি কথা, সেই শর্টেজটা কভার করার জন্য গত 4-5 বছরে আমাদের স্যারেরা, অ্যানেস্থেশিয়াতে যারা স্যারেরা আছেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেশ চেষ্টা করেছে, এবং গত 4-5 বছরে প্রায় 500-600 অ্যানেস্থেটিস্ট কিন্তু পাশ করে বের হয়েছে। কিন্তু পাশ করে বের হয়েছেন যারা, তারা বেশিরভাগই দেখা যাচ্ছে যে প্রাইভেট ক্যান্ডিডেট, এবং ফর দ্যাট রিজন দেখা যাচ্ছে যে আমাদের প্রাইভেট যে জব সেক্টর আছে সেটা প্রায় স্যাচুরেটেড এখন। বিশেষ করে কর্পোরেট হাসপাতাল থেকে শুরু করে প্রাইভেট হাসপাতালগুলোতে যেই জব সেক্টর ছিল, অ্যানেস্থেটিওলজিস্টের যে অভাবটা ছিল, সেটা প্রায় পূরণ হয়ে গেছে। ফলে দেখা যায় যে এখন যারা প্রাইভেটভাবে যারা ডিপ্লোমাতে ঢুকছেন, তাদের জন্য কিন্তু পরবর্তীতে কেরিয়ারটা বেশ টাফ, এবং তারা পরবর্তী কতটুকু জব পাবেন সেটা নিয়ে কিন্তু এখনও সন্দেহ আছে। এবং আজকেও আমি দেখলাম, আজকে বা গতকালকে মনে হয় দেখেছি, ডক্টরস খ্যাপস অ্যান্ড জবস একটা পেজ আছে, সেই পেজের মধ্যে দেখা যাচ্ছে যে ডিপ্লোমা পাশ করে গেছেন, পাশ করার পরে ডিপ্লোমা পাশ করার পরেও উনি জব খুঁজতেছেন, কিন্তু জব পাচ্ছেন না। তো এরকম একটা অবস্থাতে আসলে প্রথমে বুঝতে হবে আমাদের জবের সেক্টরটা কোথায় আছে। তো অ্যানেস্থেশিয়াতে জবের সেক্টরটা কোথায় আছে সেটা আমি একটু বলার চেষ্টা করি। অ্যানেস্থেটিস্ট, এটা ঠিক যে অনেক প্রাইভেট অ্যানেস্থেটিস্ট আমাদের দেশে আছেন, কিন্তু বেশিরভাগই বড় শহরগুলোতে কনসেন্ট্রেট হয়ে আছেন, ফলে তারা ওইভাবে কিন্তু প্রাইভেট প্র্যাকটিস করতে পারছেন না। আবার এদিকে সরকারিতে কিন্তু বড় মেডিকেল কলেজগুলোতেও, ছোটো মেডিকেল কলেজ যেগুলো আছে, নতুন মেডিকেল কলেজ, সেগুলোতে তো অভাব আছে, বড় মেডিকেল কলেজগুলোতেও কিন্তু অনেক অভাব রয়ে গেছে। ফলে দেখা যাচ্ছে সরকারি ক্ষেত্রে প্রায় 1000-1200 ইনক্লুডিং ইন্টেন্সিভ কেয়ার ইউনিট সহ অ্যানেস্থেটিস্টদের একটা শর্টেজ আছে, কিন্তু ওইভাবে প্রাইভেট সেক্টরে
ওইভাবে জব নাই। আবার প্রাইভেট প্র্যাকটিস যদি কেউ করেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু অনেক বেশি জবের অপরচুনিটি আছে, কারণ বিভিন্ন পেরিফেরি বিশেষ করে জেলা লেভেলগুলোতে, উপজেলা লেভেলগুলোতে বিভিন্ন ধরনের অপারেশন করাই যাচ্ছে না, কারণ অ্যানেস্থেটিস্ট নাই। এছাড়া ইন্টেন্সিভ কেয়ার ইউনিট সরকার যেটা চালু করতে চেয়েছিলেন প্রত্যেকটা জেলাতে, সেই জেলাতে সরকার চালুও করতে পারছেন না, কারণ হচ্ছে অ্যানেস্থেসিওলজিস্টরা নেই। সো আমার কাছে মনে হয় যারা ডিপ্লোমাতে চান্স পেয়েছেন, এবছর পেয়েছেন বা আগে পেয়েছেন, এবং যাদের অপরচুনিটি আছে, এখনও বয়স আছে, তাদের মনে হয় বিসিএসটা এখনই ট্রাই করা উচিত। এফসিপিএসে অবশ্যই যেতে পারেন আপনারা, সেটা অবশ্যই সেটার দরকার আছে, আমি মনে করি। কিন্তু যদি কেউ অ্যানেস্থেশিয়াতে ডিপ্লোমাতে চান্স পেয়ে থাকেন এবং তার এখনও সুযোগ আছে বিসিএস দেওয়ার, তাহলে আমার মনে হয় যেহেতু ওই জায়গাতে একটা অপরচুনিটি আছে, বেস্ট জবের একটা জায়গা আছে, তাহলে আপনারা অবশ্যই বিসিএস দেন। বাংলাদেশে যেহেতু অন্য কোনো ভিত্তিতে, অন্য কোনো বাইপাস কোনো জায়গা নাই, অন্য কোনো আলাদা কোনো রুট নাই যে অ্যানেস্থেসিওলজিস্টদেরকে সরাসরি সরকারি নিয়োগ, অ্যাডহক নিয়োগ করে দেওয়া যায়, সেজন্য আমার মনে হয় যে আপনাদেরকে যেটা করতে হবে, যদি কেউ ডিপ্লোমাতে চান্স পেয়ে থাকেন, প্রথমেই একটা চেষ্টা করেন যে বিসিএস দেওয়ার জন্য। যদি বিসিএস হয়ে যায় আপনাদের, তাহলে কিন্তু আপনাদের জব সিকিউরিটিটা অনেক বেশি বেড়ে যাবে। এটা একটা বিষয়। আর যদি মনে করেন যে না, আমি বিসিএস দেবো না, প্রাইভেট প্র্যাকটিস করবো, তাহলে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে বাংলাদেশের জব অপরচুনিটিটা কোথায়, সেটা আমি বলে দিই। আমি অ্যানেস্থেশিয়াতে ডিপ্লোমা করলাম বা এফসিপিএস করলাম, যাই করলাম, বাংলাদেশে এখন বড় বড় শহরগুলোতে, বিশেষ করে ঢাকা এবং চিটাগংয়ে অ্যানেস্থেসিওলজিস্টদের প্রায় স্যাচুরেটেড। এছাড়া অন্যান্য সারা দেশেই কিন্তু অনেক গ্যাপ আছে। সো আপনারা চাইলে জেলা লেভেল এবং উপজেলা লেভেলে আপনারা যদি প্র্যাকটিস করেন, অনেক ইনকাম করতে পারবেন। আই ক্যান কনফিডেন্টলি আমি এটা বলতে পারবো যে অবশ্যই আপনারা উপজেলা লেভেল, জেলা লেভেলে যদি প্র্যাকটিস করেন, ঢাকা, চিটাগং বা অন্য বিভাগীয় লেভেলেও যদি আপনারা প্র্যাকটিস করেন, মাসে 2-3 লাখ টাকা ইনকাম করা আপনাদের জন্য তেমন কোনো ব্যাপারই হবে না। এটা আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসগুলো আপনাদের জানা উচিত, কারণ একটা কেরিয়ার করতে এসে পরবর্তী কেরিয়ার করে ফেললাম, কিন্তু পরে যেই পরিমাণ আমি ইনকাম চাচ্ছি, আর্নিং চাচ্ছি, সেটা হচ্ছে না, তখন দেখা যাবে যে একটা হতাশা আসতে পারে। সেই হতাশা থেকে আমাদেরকে দূরে থাকার জন্যই, হতাশাটা যাতে আমাদের মধ্যে না আসে, সেজন্য এই তথ্যগুলো আমাদের বেশ জানা প্রয়োজন। আর আরেকটা সুযোগ আছে বাংলাদেশের অ্যানেস্থেসিওলজিস্টদের জন্য। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের এফসিপিএস ইন অ্যানেস্থেশিয়া, সেটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডই একটা রিকগনাইজড একটা ডিগ্রি, ফেলোশিপ ডিগ্রি। ফর দ্যাট রিজন, যে এই ওয়ার্ল্ড ওয়াইড রিকগনিশনের কারণে আমরা বাংলাদেশ থেকে যারা এফসিপিএস পাস করবেন, তারা কিন্তু চাইলেই সিইএসআর রুটে সরাসরি কনসালটেন্ট অ্যানেস্থেসিওলজিস্ট হিসাবে ইউকে তে সরাসরি চাকরি করার সুযোগ পাবেন। সো আমার মনে হয় যে আপনারা যদি কেউ অ্যানেস্থেশিয়াতে কেরিয়ার করতে চান, তাহলে এই 3টা জায়গাতে আপনারা কাজ করেন। যদি ডিপ্লোমা অ্যানেস্থেশিয়া করেন, সরকারি চাকরি করতে চান, অবশ্যই বিসিএস দিয়ে ফেলেন। যদি মনে হয় যে না, আপনি সরকারি চাকরি করবেন না, তাহলে অবশ্যই একটু পেরিফেরিতে, ঢাকা, চিটাগং বাদে অন্যান্য জায়গাগুলোতে কেরিয়ার করার চেষ্টা করেন, ওইখানে গ্যাপ আছে। আর যদি মনে করেন না আপনি বাইরে যাবেন, তাহলে ইউ ক্যান গো ফর এফসিপিএস। তাহলে আপনার জন্য যে সুবিধাটা হবে, আপনি দেশের বাইরে গিয়ে আপনি অ্যানেস্থেসিওলজিস্ট হিসাবে কাজ করতে পারবেন, অ্যানেস্থেসিওলজি ইন্টেনসিভিস্ট হিসাবে আপনি কাজ করতে পারবেন। এবং আপনারা সবাই জানেন যে সারা দুনিয়াতেই অ্যানেস্থেসিওলজিস্টের একটা শর্টেজ তো আছে, এবং সারা দুনিয়া অনেক কষ্ট, প্রায় 2 লাখ মানুষ হারাইলো, 2-2.5 লাখ মানুষ হারাইলো, তারপরে বুঝতে পারলো যে আসলে আমাদের অনেক বেশি পরিমাণে অ্যানেস্থেসিওলজিস্ট প্রডিউস করা দরকার, সাবজেক্টটাকে আরও বেশি গুরুত্ব সহকারে নেওয়া দরকার। তো এবার যারা অনেকেই এফসিপিএস পরীক্ষা দিবেন, যেহেতু এফসিপিএস পরীক্ষা হয়তো সামনে, সেজন্য অনেকেই আমার কাছ থেকে সাজেশন চেয়েছেন যে কীভাবে অ্যানেস্থেশিয়াতে কেরিয়ার করা যায়, কীভাবে শর্ট টাইমে প্রিপারেশান নেওয়া যায়। তো অ্যানেস্থেশিয়াতে শর্ট টাইমে প্রিপারেশান নেওয়াটা বেশ কঠিন। আমরা জানি অ্যানেস্থেশিয়া সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট যেটা আমাদের গ্র্যাজুয়েশন লেভেলে খুব বেশি পড়াশোনা করানো হয় না, ফলে আমাদের কিন্তু এই সাবজেক্টের নলেজ বলতে গেলে বলা যায় প্রায় শূন্যের কাছাকাছি। এই সাবজেক্টে পড়াশোনা করতে গেলে আমাদেরকে এফসিপিএস পরীক্ষা যদি দিতে চাই আমরা, তাহলে আমাদেরকে 3টা পেপার পরীক্ষাতে অংশগ্রহণ করতে হয়। ফার্স্ট পেপারে আমাদের থাকে অ্যানাটমি এবং প্যাথোলজি, সেকেন্ড পেপারে থাকে ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি, এবং থার্ড পেপারে আমাদের যেটা থাকতেছে সেটা হচ্ছে বেসিক অ্যানেস্থেশিয়া, ফিজিক্স অ্যান্ড অ্যানেস্থেটিক ফিজিক্স অ্যান্ড
বায়োস্ট্যাটিস্টিক্স। এবং থার্ড পেপারটাই মেনলি গেম চেঞ্জার। দেখা যায় যে যারা একেবারে প্রথম, যাদের এনএসসির সাথে আগে কোনো এক্সপোজার নাই, যারা মাত্র পাস করেছেন বা যারা এনএসসির সাথে কোনো কাজ করেননি, তারা এনএসসির সাথে চুজ করতে চান, তাদের জন্য থার্ড পেপারে গেম চেঞ্জার হয়ে যায়। এবং থার্ড পেপারের কারণে দেখা যায় যে তারা পরীক্ষা দিতে পারছেন না বা পরীক্ষা দিয়ে থার্ড পেপারটাতে খারাপ করতেছেন। কারণ বেসিক অ্যানেস্থেশিয়া এবং অ্যানেস্থেটিক ফিজিক্স যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো আসলে অত দ্রুত গতিতে বুঝে ফেলা সম্ভব হয় না। বেশ কঠিন না আসলে, অত কঠিনও না, কিন্তু আসলে এক্সপোজার যদি না থাকে, আগে থেকে যদি জানা না থাকে বিষয়গুলো সম্পর্কে, একেবারেই যদি ধারণা না থাকে, তাহলে কিন্তু আসলে এই সাবজেক্টে এই পেপারটাতে ভালো করা বেশ কঠিন। বেসিক অ্যানেস্থেশিয়া ইয়ের জন্য কিছু বই পড়তে হয়, ফিজিক্সের জন্য কিছু বই পড়তে হয়। তো যেহেতু আমরা অনেক দিন ধরে ফিজিক্স পড়ি না, আর বেসিক অ্যানেস্থেশিয়া সম্পর্কে আমাদের এমবিবিএস লেভেলে ওইভাবে কোনো গাইডলাইন দেওয়া হয় না, ওইভাবে আমরা পড়ি না। তো সেই জন্য দেখা যায় যে এই থার্ড পেপারের জন্য বেশ সমস্যা হয়েছে। তো আমাদের স্যাররা অনেকেই হয়তো বলেন যে অ্যানেস্থেশিয়াতে যেহেতু পার্ট 1-এ সমস্যা হচ্ছে, সেজন্য থার্ড পেপারটাকে চেঞ্জ করে অন্য কিছুতে আনা যায় কিনা। আমিও স্যারদের কাছে বলেছি মাঝে মাঝে 2-1 বার যে স্যার থার্ড পেপারটা আসলে চেঞ্জ করা যায় কিনা, যে কিন্তু এটা আসলে বেশ লং টাইম প্রসেসের ব্যাপার। আর হয়তো স্যাররাও চিন্তা করেন যে না, থার্ড পেপারে একটা বেসিক ধারণা ছাড়া এফসিপিএস পার্ট 1 করা উচিত না, সেজন্যই হয়তো থার্ড পেপারটা এখনও আছে। কিন্তু সত্যি কথা হচ্ছে আমাদের গ্র্যাজুয়েশন লেভেলে, এমবিবিএস লেভেলে বেসিক অ্যানেস্থেশিয়া এবং ফিজিক্স সম্পর্কে ওইভাবে কোনো ধারণা না থাকায় আমরা কিন্তু ভালো করতে আসলে ওইভাবে পারছি না পেপার 3-তে। সেই কারণে অ্যানেস্থেশিয়াতে অনেকেই ক্যারিয়ার করতে পারছেন না, যদিও এটা অত্যন্ত একটা সম্ভাবনাময় সাবজেক্ট। এই সম্ভাবনাময় সাবজেক্টে ক্যারিয়ার করা আসলেই একটা চ্যালেঞ্জিং বিষয়। আর তো এটা একটা বিষয় আর কি। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করতে পারেন, আমি চেষ্টা করবো সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আর আরেকটা বিষয় যে এনএসসিএস সাবজেক্টে কারা আসবেন, কাদের আসা উচিত সেই বিষয়টা। এনএসসিএস সাবজেক্টে তারাই আসবেন যারা অনেক ধীর স্থির, অনেক বেশি ধৈর্য ধরতে পারেন, সেরকম মানুষই আসবেন। একটু তাড়াহুড়া করেন বা একটু রাশ আছে, এরকম মানুষ একটু অ্যানেস্থেশিয়া অ্যাভয়েড করা ভালো। কারণ অ্যানেস্থেশিয়াতে অনেক দীর্ঘ সময় ধরে পেশেন্টের পাশে একবারে কন্টিনিউয়াস মনিটরিং করে যেতে হয়, এবং এই কন্টিনিউয়াস মনিটরিংটা মানে বেশ টাফ। মানে এক মুহূর্তের জন্য আসলে মনিটর থেকে চোখ সরানো যায় না। সবসময় পেশেন্টের ভাইটালসগুলোর প্রতি নজর রাখতে হয়। যদি কারণ আপনি যদি ভাইটালসের প্রতি নজর না রাখেন, ভেতরে দেখা যাবে সার্জন কি না কি করে বসছে, বা কি কেটে ফেলছে বা কিছু করে ফেলছে, সেটা আসলে আপনি টেরই পাবেন না। পরবর্তী হয়তো পেশেন্ট খারাপ হয়ে যাবে, কিন্তু দোষের দায়ভার হবেন আপনি। কারণ আমাদের দেশে একটা কমন প্রবণতা আছে, যখন একটা পেশেন্ট অপারেশন করার পর সুস্থ হয়ে যায়, সার্জন কিন্তু হোল ক্রেডিটটাই নেন, কিন্তু অ্যানেস্থেটিস্টটা কিন্তু সেই ক্রেডিটটা নেন না। কিন্তু পেশেন্ট যখন মারা যায়, আপনারা খেয়াল করে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে সার্জনরা এটা বলার চেষ্টা করেন অ্যানেস্থেটিক হ্যাজার্ডে পেশেন্ট মারা গেছে। সো আপনি একটু মনে রাখবেন যে অনেক দোষের ভাগী হতে পারে আপনাকে। তো সেজন্য আগে থেকে একটু ধীর স্থিরভাবে কাজ করতে পারেন এরকম মানুষই আসা ভালো। অনেকে অনেক দোষ দিবে, সেটাকে টেকনিক্যালি হ্যান্ডেল করার ক্ষমতা থাকতে হবে। এবং আপনাকে মনে রাখতে হবে আপনি একজন পর্দার পেছনের মানুষ, পর্দার অন্তরালের মানুষ। সবসময় হয়তো সেইভাবে নিজের ক্রেডিটটা পাবেন না, যেটা আপনার ডিউ ক্রেডিট, সেটা আপনি পাবেন না। তো তারপরেও কাজ চালায় যেতে হবে। তো যেহেতু এর মধ্যেও কাজ চালায় যেতে হবে, সেজন্য তো সেজন্য ধীর স্থির মানুষের এখানে আসা উচিত বলে আমি মনে করি। আর হচ্ছে যে পর্দার পেছনের মানুষ যারা, তাদের জন্য। আর পেমেন্টের যে বিষয়টা, দেখা যাচ্ছে যে আমাদের দেশে এখনও কিন্তু অ্যানেস্থেটিস্টের পেমেন্ট বেশ কম। এখনও অ্যানেস্থেশিয়ার লোকজন সার্জনদের তুলনাতে একই সময় দিয়েও কিন্তু কম ইনকাম করছেন। হ্যাঁ, ইনিশিয়ালি ইনকামটা বেশি হয়, কিন্তু পরবর্তী ইনকাম আসলে ওইভাবে আর বাড়ে না। সো এই জায়গাটা আসলে মনে হয় আমাদের কিছু করার আছে, যে আমরা যদি চাই না আমরা কম পেমেন্টে কাজ করব না, তাহলে কিন্তু সেটা সম্ভব। তবে আমি কিছুদিন আগে একটু হতাশ হয়েছি, কারণ আমি একটা জিনিস দেখতে পেয়েছি যে বাংলাদেশের বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে বা যারা বিভিন্ন জায়গাতে চাকরি করছেন, তারা যে শুধু অ্যানেস্থেশিয়া না, সব সাবজেক্টে লেকচারার, মেডিকেল অফিসার হিসেবে কাজ করছেন যারা, তাদের স্যালারি স্ট্রাকচার অলরেডি অনেক লো। তো কিছুদিন আগে একটা প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশন গ্রুপ নামে একটা গ্রুপে আমি একটা স্যালারি স্ট্রাকচার করেছিলাম। বেশ একটা ভালো স্যালারি স্ট্রাকচার
তুলে ধরেছিলাম, কিন্তু বেশিরভাগ আমার সাথে দ্বিমত পোষণ করেছেন, কারণ বলেছেন যে এত স্যালারি কেউ চায় না, মেডিকেল অফিসার হিসেবে এত স্যালারি কেউ চায় না, লেকচারার হিসেবে এত স্যালারি কেউ চায় না। তো আসলে ডাক্তাররা কতটুকু স্যালারি চান এটা নিয়ে আমিও কনফিউজ, কিন্তু একজন অ্যানেস্থেটিস্ট হিসাবে আমার মনে হয় যে আমরা আরও একটু বেশি ইনকাম আমাদের করা উচিত। তো সেজন্য এর ক্ষেত্রে আমাদেরকে আগে আসতে হবে, আমাদেরকে এখানে ডিমান্ড করতে হবে যে আমরা অ্যানেস্থেশিয়াতে আমরা কতটুকু আমরা ইনকাম চাই। অ্যানেস্থেশিয়া সাবজেক্টে অনেকগুলো স্কোপ আছে। অ্যানেস্থেশিয়া সাবজেক্ট, ধন্যবাদ স্যার, শফিকুল স্যার। অ্যানেস্থেশিয়া সাবজেক্টে অনেকগুলো স্কোপ আছে, সেই স্কোপগুলো আমি একটু বলার চেষ্টা করি। অ্যানেস্থেশিয়া বলতে আগে কিন্তু একটা জিনিস আমরা মনে করতাম যে স্পাইনাল অ্যানেস্থেশিয়া দেয়া আর জিএ দেয়া, দ্যাটস ইট। এর বাইরে কিন্তু অ্যানেস্থেশিয়া সাবজেক্টটাকে কিন্তু আগে আমরা আর ভাবতাম না, কিন্তু বর্তমানে কিন্তু অ্যানেস্থেশিয়া সাবজেক্ট এই জায়গা থেকে অনেক বের হয়ে এসেছে। এখন অ্যানেস্থেশিয়া সাবজেক্ট ইন্টেনসিভ কেয়ার ইউনিট আসলে বাংলাদেশে অ্যানেস্থেশিয়ার মাধ্যমেই এসেছে, আইসিইউ যেটা অ্যানেস্থেশিয়ার মাধ্যমে এসেছে। অ্যানেস্থেশিওলজিস্টরাই কিন্তু আইসিইউ প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশে, এবং এই সেবাগুলো মূলত এখন অ্যানেস্থেশিওলজিস্টরাই দিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও দিয়ে যাবেন অনেক দিন পর্যন্ত। যদিও ক্রিটিক্যাল কেয়ার একটা সাবজেক্ট ডেভেলপ হয়েছে, কিন্তু ওই সাবজেক্টের সক্ষমতা এখনও ওইভাবে বাড়ে নাই। তো সেই কারণে অ্যানেস্থেশিয়া সাবজেক্টটা খুব বেশি গুরুত্ব ইন্টেনসিভ কেয়ার ইউনিটে। এবং অন্যান্য দেশগুলো তো আপনারা একটা জিনিস খেয়াল করে দেখে থাকবেন যে যারা ইন্টেনসিভিস্ট তাদের কিন্তু বেসিক ডিগ্রি অ্যানেস্থেশিয়াতে থাকে। বেসিক অ্যানেস্থেশিয়াতে ডিগ্রি থাকার পরে পরবর্তীতে তারা হয়তো ফেলোশিপ করেন বা কিছু একটা করেন, তার পরবর্তীতে তারা ইন্টেনসিভিস্ট হিসেবে কাজ করেন। এছাড়া অ্যানেস্থেশিয়ার আরেকটা বড় স্কোপ হচ্ছে বর্তমানে পেইন মেডিসিন বা ইন্টারভেনশনাল পেইন মেডিসিন। আমাদের এক্সিয়াল বেশ কিছু ক্রনিক পেইন আছে, সেই ক্রনিক পেইনগুলোতে রুগী অনেক ভুগতে থাকে। দেখা যায় যে কখনো অর্থোপেডিক্সের কাছে যায়, কখনো ফিজিক্যাল মেডিসিনের কাছে যাচ্ছে, কখনো রিমেটোলজিস্টের কাছে যাচ্ছে, কিন্তু ব্যথাগুলো আর সারতেছে না। ক্যান্সার পেইন থাকে অনেকের, ব্যথাগুলো সারতেছে না। তো সেই ব্যথাগুলো কমানোর জন্য এই সাবজেক্টের আরেকটা পার্ট আসছে, সেটা হচ্ছে ইন্টারভেনশনাল পেইন মেডিসিন। তো এই পেইন মেডিসিনটা নিয়ে আমাদের দেশে অনেক কাজ করার সুযোগ আছে। এখনও আমাদের দেশে ওইভাবে পেইন মেডিসিন নাই। স্বীকৃত পেইন মেডিসিন স্পেশালিস্ট শুধুমাত্র একজন, আমাদের ডিপার্টমেন্ট বারডেম জেনারেল হাসপাতালের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার কাউসার সরদার স্যার, উনি একমাত্র স্বীকৃত ওয়ার্ল্ড ফেডারেশন অফ পেইন সোসাইটির একমাত্র স্বীকৃত চিকিৎসক, বাংলাদেশে একমাত্র এফআইপিপি করা ডক্টর। এছাড়া আরও অনেকে আছেন যারা ট্রেনিং করেছেন, ট্রেনিং করে হয়তো কিছু কিছু পেইন প্র্যাকটিস করছেন। তো এই সাবজেক্টে পেইনে আমাদের একটা বড় অপরচুনিটি আছে। আমরা যদি পেইন মেডিসিন প্র্যাকটিস করার চেষ্টা করি আমাদের দেশে, তাহলে পেইন মেডিসিনে যদি আমরা কেরিয়ার করার চেষ্টা করি তাহলে হয়তো আমাদের দেশে অনেক একটা বড় অপরচুনিটি আছে। এবং পেইন মেডিসিনে কেরিয়ার করার জন্য সরাসরি আসলে আপনি ডিগ্রি করতে পারবেন না। প্রথমে আপনাকে অ্যানেস্থেশিয়ার একটা বেসিক ডিগ্রি লাগবে, তার পরবর্তীতে আপনি ফেলোশিপ ট্রেনিং করতে পারবেন। ফেলোশিপ ট্রেনিংগুলো ইন্ডিয়াতে আছে, সিঙ্গাপুরে আছে, আমাদের আশেপাশে অনেকগুলো দেশেই আছে। আর আপনি যদি মনে করেন যে আপনি উচ্চতর ডিগ্রি করবেন, তো সেটাই এফআইপিপি, ফেলোশিপ অফ ইন্টারভেনশনাল পেইন প্র্যাকটিস, সেটাও আপনি করতে পারবেন। সেটা ডাব্লিউআইপি দিয়ে থাকে। সেটা বেশ কঠিন একটা পরীক্ষা, অনেক সময় লাগে পাস করতে, কিন্তু ফেলোশিপ করেও পেইন প্র্যাকটিস করা যায়। আর এছাড়া আমাদের দেশে অ্যানেস্থেশিয়ার আরেকটা বড় পার্ট যেটা, সেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে রিজিয়নাল অ্যানেস্থেশিয়া। আপনারা জানেন যে অনেক পেশেন্ট আছে বেশ ক্রিটিক্যাল, তাদেরকে অনেক সময় জেনারেল অ্যানেস্থেশিয়া দেওয়া যায় না, কিন্তু তাদেরকে অপারেশন করতে হবে, বিভিন্ন ধরনের অপারেশন করতে হবে। হাতের অপারেশন করতে হতে পারে, ব্রেস্টের অপারেশন করতে হতে পারে, পায়ের অপারেশন করতে হতে পারে, পেটের মধ্যে অপারেশন করতে হতে পারে, তাদেরকে সম্পূর্ণ জিয়ে দেওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে রিজিয়নাল অ্যানেস্থেশিয়া, সেটা আল্ট্রাসাউন্ড গাইডেড হতে পারে, সিআরএম গাইডেড হতে পারে, সেই অ্যানেস্থেশিয়াগুলো দেওয়ার কিন্তু একটা প্রবণতা তৈরি হচ্ছে। ফলে রিজিয়নাল অ্যানেস্থেটিস্টদের কিন্তু ডিমান্ড দিন দিন বাড়ছে, এবং যেহেতু এখন বিভিন্ন ধরনের গাইডেন্স টেকনিক পাওয়া যাচ্ছে, তো সেহেতু এই ধরনের প্রসিডিউরগুলো আর ব্লাইন্ড থাকছে না, অনেক বেশি স্পেসিফিক হচ্ছে, অনেক বেশি সাকসেস হচ্ছে। তো যেহেতু স্পেসিফিক এবং সাকসেস হচ্ছে, তাই কারণে এই সাবজেক্টগুলোতে কেউ যদি রিজিয়নাল অ্যানেস্থেটিস্ট প্র্যাকটিশনারও হন, আপনি ব্রাকিয়াল প্লেক্সাস ব্লক করলেন, আপনি ইন্টারস্কাইনি ব্লক করলেন, আপনি চেষ্টা করলেন রিস্ট ব্লক করার জন্য, ব্রেস্টের করার জন্য প্যারাভার্টেব্রাল ব্লকগুলো করলেন, যার ফলে দেখা যাচ্ছে যে মানে পেশেন্টের রিস্ক অনেক কমে যাচ্ছে, এবং সাথে সাথে আপনার পেশেন্টকে আপনি অনেক ধরনের জেনারেল অ্যানেস্থেশিয়া দিলে যে অনেক ধরনের হ্যাজার্ড আছে, সেই হ্যাজার্ডগুলো থেকেও পেশেন্টকে মুক্ত রাখতে পারছেন। কিন্তু এই যে রিজিয়নাল অ্যানেস্থেশিয়ার যে স্কিলটা, সেইটা কিন্তু অনেক প্র্যাকটিসের প্রয়োজন, এবং এটা অনেক পেশেন্টের অনেক জন্য সেফ, অনেক রিজিয়নাল অ্যানেস্থেশিয়াটা, এবং অনেক বেশি প্র্যাকটিসের প্রয়োজন। অনেক দিন ধরে আপনি একটা ফেলোশিপ ডিগ্রি করে অনেক প্র্যাকটিস করার পরে আপনি রিজিয়নাল অ্যানেস্থেটিস্ট টেকনিকটা অর্জন করতে পারবেন, এবং আপনি নিজেকে যখন রিজিয়নাল অ্যানেস্থেটিস্ট হিসাবে এস্টাবলিশ করবেন, সেটা আসলে আপনার জন্য অনেক বেশি গৌরবের ব্যাপার।
এরপরে আসেন যে বাংলাদেশে দেখবেন যে পেরিফেরি হাসপাতালগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চাদের কোনো অপারেশনই হয় না, বাচ্চাদের ছোটোখাটো অপারেশনগুলোও করা যাচ্ছে না। কেন করা যাচ্ছে না? এটার মেইন কারণ হচ্ছে যে বেশিরভাগ অ্যানেস্থেসিওলজিস্ট এখন আমাদের দেশে যারা আছেন বাচ্চাদের অ্যানেস্থেসিয়া দিতে আসলে অতটা কমফোর্ট ফিল করেন না। বাচ্চাদের ডোজেস থেকে শুরু করে বাচ্চাদের ফিজিওলজিটা একটু ডিফারেন্ট, অ্যানাটমিটা একটু ডিফারেন্ট, ফলে দেখা যায় যে বাচ্চারা বেশ একটু সফিস্টিকেটেড। বাচ্চাদেরকে আমরা মিনিয়েচার অফ অ্যাডাল্ট মনে করাও যাচ্ছে না, এটা কিন্তু বেশ বাচ্চারা পুরোই আলাদা একটা অ্যান্টিটি। সো পেডিয়াট্রিক অ্যানেস্থেসিওলজিস্টরা অ্যানেস্থেসিওলজিস্টদের বাংলাদেশে আসলে অনেক প্রয়োজন। আমাদের জানেন আমাদের দেশের গ্রোথ রেট বেশ বেশি, প্রতি বছর অনেক বাচ্চা জন্মগ্রহণ করে এবং বাচ্চা তাদের মধ্যে বেশ কিছু প্রবলেমও থাকে, বেশ কিছু অপারেশনের দরকার হয়। তো পেডিয়াট্রিক অ্যানেস্থেসিয়াতে আপনারা কেরিয়ার করতে পারেন। আপনারা যারা ডিপ্লোমা ইন অ্যানেস্থেসিয়া করেছেন তারা ডিপ্লোমার সময় তো একটা ডিগ্রি করেছেনই, সাথে পরবর্তীতে বিভিন্ন পেডিয়াট্রিক হাসপাতাল আছে, সেই হাসপাতালে আপনারা চেষ্টা করলে ট্রেনিং করতে পারেন বা দরকার হলে ফেলোশিপ করতে পারেন। আমাদের বাইরের দেশে পেডিয়াট্রিক অ্যানেস্থেসিয়ার উপরে ফেলোশিপ ট্রেনিংগুলো করা যাচ্ছে। এগুলোর মাধ্যমে আপনি অভিজ্ঞতা অর্জন করলে আপনি শুধুমাত্র নিজেকে পেডিয়াট্রিক অ্যানেস্থেটিস্ট হিসাবেও এস্টাবলিশ করতে পারেন। ফলে দেখা যাচ্ছে পেরিফেরিতে শুধু বাচ্চাদের কেস করেও আপনি কিন্তু অনেক উপার্জন করতে পারবেন। এছাড়া ধরেন আরও কিছু বিষয় আছে যেগুলো একটু কমপ্লিকেটেড, কিন্তু তারপরে আমি বলার চেষ্টা করি। কার্ডিয়াক অ্যানেস্থেসিওলজিস্ট, আমরা জানি কার্ডিয়াক অ্যানেস্থেসিয়া পুরাটাই একটা ডিফারেন্ট এন্টিটি, এখানে পুরো ডিফারেন্ট একটা ইস্যু থাকে, অনেক বিষয়ে আলাদা থাকে। সো যখন সিএবিজি করা হয়, যখন বাইপাস সার্জারি করা হয়, এছাড়া অন্যান্য যেসব কার্ডিয়াক প্রসিডিউর আছে, ইন্টারভেনশন, তখন তাদের খুব বেশি প্রয়োজন হয়। কার্ডিয়াক আইসিইউ যেখানে আছে সেখানে কার্ডিয়াক ইন্টেনসিভিস্টের প্রয়োজন হয়। তো সেই সব ক্ষেত্রে কার্ডিয়াক অ্যানেস্থেটিস্টের খুব বেশি প্রয়োজন। আমাদের দেশে এখনও ওইভাবে কার্ডিয়াক অ্যানেস্থেসিয়ার উপরে ফেলোশিপ ডিগ্রি শুরু হয় নাই, কিন্তু পার্শ্ববর্তী দেশগুলোতে এগুলো এখনও আছে। আমাদের দেশে আমরা এফসিপিএস ডিগ্রি করার পরে আমরা চেষ্টা করি যে কার্ডিয়াক অ্যানেস্থেসিয়ার উপরে আমরা ট্রেনিং করব, পরবর্তীতে ফেলোশিপ ট্রেনিং করব বাইরের দেশ থেকে, যার মাধ্যমে নিজেদেরকে কার্ডিয়াক অ্যানেস্থেসিওলজিস্ট হিসেবে আমরা এস্টাবলিশ করতে পারবো। কার্ডিয়াক অ্যানেস্থেসিওলজিস্টের দেশে এখনও অনেক অভাব। যেসব স্যাররা এখনও আছেন তাদেরও বেশ বয়স হয়েছে, নতুন জেনারেশন ওইভাবে তৈরি হচ্ছে না আসলে। তো কার্ডিয়াক অ্যানেস্থেসিয়ার একটা অভাব আছে, আমরা চাইলে এখানেও কেরিয়ার করতে পারি। নিউরো অ্যানেস্থেসিয়াতে আমাদের আসলে ডেফিনেটলি অনেক কিছু করার আছে, কারণ নিউরো অ্যানেস্থেসিয়া এটাও আর একটা টোটালি ডিফারেন্ট এন্টিটি। নিউরো অ্যানেস্থেসিয়া আমাদের দেশে প্রায় প্রত্যেকটা মেডিকেল কলেজে নিউরো সার্জারি আছে। তো নিউরো সার্জারির জন্য যেই অ্যানেস্থেসিয়া দেওয়া হচ্ছে, আমি ট্রেনিং করেছি বেশ কিছু সরকারি হাসপাতালে, সেখানে আমি দেখেছি নিউরো অ্যানেস্থেসিয়া নামে যে অ্যানেস্থেসিয়া দেওয়া হচ্ছে সেটা আসলে নিউরো অ্যানেস্থেসিয়ার একটা অপমান হচ্ছে। নিউরো অ্যানেস্থেসিয়ার জন্য আরও বেশ কশাস থাকতে হয়, আরও ইকুইপমেন্টের প্রয়োজন আছে এবং আরও নলেজের প্রয়োজন আছে। আমার কাছে মনে হয়েছে যে নলেজ এবং ইকুইপমেন্ট যেটা দুইটারই শর্টেজ আছে, ফলে পেশেন্টদেরকে আমরা অ্যানেস্থেসিয়া দিচ্ছি, নিউরো সার্জারিও হচ্ছে, কিন্তু আসলে পেশেন্টের আউটকামটা ভালো হচ্ছে না। পেশেন্টটা যতটুকু ভালো হওয়ার প্রয়োজন ছিল, যতটুকু সুস্থ হওয়ার প্রয়োজন ছিল সেটা হচ্ছে না। সার্জনরা তাদের কাজ করতেছে না, সার্জনদের কাছেও কিছু সমস্যা আছে, তো তারপরও অ্যানেস্থেসিওলজিস্টদেরও কিছু জিনিস আছে তারা যদি সেটা ঠিকভাবে করতে পারতেন তাহলে মনে হয় পেশেন্টটা আরও বেশি বেনিফিটেড হতো। এবং সেই জন্য স্পেশালিস্ট নিউরো অ্যানেস্থেটিস্টের প্রয়োজন আমার মনে হয়। এবং সেই জন্য কেউ যদি চেষ্টা করেন, যিনি চাইলে নিউরো অ্যানেস্থেসিয়ার উপরে চাইলে ক্যারিয়ার করতে পারেন, এই বিষয়ে পড়াশোনা করতে পারেন, যার ফলে দেখা যাবে যে আমাদের দেশে পেশেন্ট যারা নিউরো অ্যানেস্থেসিয়ার প্রয়োজন আছে তারা অনেক বেশি উপকৃত হবে। এছাড়া আরেকটা বিষয় আমি যেটা বলতে চাই যে পেলিয়েটিভ কেয়ার মেডিসিন একটা আছে, পেলিয়েটিভ কেয়ার, যদিও এটাকে আলাদা বলা হচ্ছে এখন, কিন্তু পেলিয়েটিভ কেয়ারটাও কিন্তু অ্যানেস্থেটিস্টদের হাত দিয়েই পরিচালিত। এই যেসব পেশেন্টদের অনেক বেশি ব্যথা, ক্যান্সার পেইন থাকে, তাদেরকে হাই ডোজের অপিওয়েড দেওয়া বা অন্যান্য রিজনাল টেকনিক ইউজ করা যাতে তারা ব্যথাটা কম পায়, তাদের জীবনটা যাতে শেষ দিকটা যাতে অনেক ভালো চায়। এছাড়াও তাদের অনেক সময় দেখা যায় যে তাদের ভেইনগুলা বা তাদের যে কেমোথেরাপির কারণে তাদের ভেইন তাদেরকে বিভিন্ন ধরনের মেডিকেশন দেওয়া বেশ কঠিন হয়ে পড়ে, সেজন্য কিছু কেমোপোর্ট করা, এসব জিনিসও কিন্তু অ্যানেস্থেসিওলজিস্টের পার্ট। তো আমার মনে হয় যে এই সাবজেক্টটাতেও যে প্যালিয়েটিভ কেয়ারও অ্যানেস্থেটিস্টদের অনেক একটা ভূমিকা আছে। তো আপনারা বুঝতেই পারছেন যে অ্যানেস্থেসিয়ার আসলে অনেকগুলো স্কোপ আছে। আপনি একটা বেসিক অ্যানেস্থেসিয়ার ডিগ্রি থেকে আপনি আপনার নিজের কেরিয়ারকে অনেক দিকে নিয়ে যেতে পারেন, সেটা আপনার ইন্টারেস্টের উপরে নির্ভর করবে। তবে আরেকটা বিষয় আমি আবারও বলবো যে আমাকে অনেকে জিজ্ঞাসা করছে যে এইসব বিষয়ে সরাসরি ডিগ্রি আছে কিনা। আমাদের দেশে এখনও অনেকগুলো বিষয়ে সরাসরি ডিগ্রি নাই, তবে বেসিক ডিগ্রি অ্যানেস্থেসিয়া
তে আপনি করে আমাদের কাছে বই আছে, আমরা বই থেকে নলেজটা অর্জন করতে পারবো, সেই নলেজ অর্জন করতে পারবো, সেই নলেজ অর্জন করে বাইরে থেকে ফেলোশিপ ট্রেনিং করে এবং নিজের রিসার্চের মাধ্যমে আমাদের স্যাররা যারা এই জায়গাতে কাজ করছেন তাদের কাছ থেকে তথ্য উপাত্ত নিয়ে আমরা ওই সাবজেক্টগুলোতে এনরিচ করার চেষ্টা করব। এবং আরেকটা জিনিস বলতে পারি, আমাদের দেশে অ্যানেস্থেশিয়াতে যেসব স্যাররা কাজ করছেন অনেকে আছেন অনেক বেশি হাইলি কোয়ালিফাইড এবং ইউরোপিয়ান কান্ট্রি বা ইউএসএর যেসব অ্যানেস্থেশিওলজিস্ট যারা আছেন তাদের থেকে কোনো রকমই পিছিয়ে নন, বরং তাদের থেকে অনেক ক্ষেত্রে তাদের স্কিল অনেক বেটার। কিন্তু দেশের বিভিন্ন ধরনের ইকুইপমেন্টের শর্টেজ, বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি শর্টেজের কারণে তারা তাদের যে স্কিলটা সেটা সম্পূর্ণ প্রদর্শন করতে পারছেন না। এবং আরেকটা বিষয় যে আমাদের দেশে এখনও মানে অ্যানেস্থেশিওলজিস্টের সংখ্যাটা আসলে কম, ফলে অ্যানেস্থেশিওলজিস্টরা যারা নিজেদের দাবি যে উত্থাপন করবে যে না আমাদের এটা প্রয়োজন, আমাদের ওইটা প্রয়োজন, সেই প্রেক্ষাপটও কিন্তু অনেক কম। ফলে দেখা যায় যে আমরা আমাদের যেটা দরকার অ্যানেস্থেশিয়া সাবজেক্টের জন্য যেই ফ্যাসিলিটিগুলো দরকার আমরা কিন্তু সেটা তৈরি করতে পারছি না। কিন্তু আমার মনে হয় যে এখানে যত মানুষ বেশি আসা শুরু করবে, মানুষজন যখন বুঝবে যে না আমার অপরচুনিটি এই জায়গাতে আছে, আমার অপরচুনিটি ওই জায়গাতে আছে, তখন কিন্তু দেখা যাবে যে আস্তে আস্তে এই সাবজেক্টের উন্নতি হচ্ছে, মানুষজন আসতেছে এবং এই সাবজেক্টের। এবং আরেকটা বিষয় আমি আপনাদের বলতে চাই যে এবার আমরা করোনা প্যান্ডেমিকে আমরা বেশি আক্রান্ত হইলাম, সারা দুনিয়াও বেশ আক্রান্ত হইলো। ওরা যেভাবে ট্যাকেল করেছে আমরা তো খুব বাজেভাবে ট্যাকেল করেছি। আমার কাছে মনে হয় আমাদের এই বাজেভাবে ট্যাকেল করার কারণ কি, কারণ আমাদের যে নলেজগুলো, আমাদের যে বিদ্যাগুলো, সেগুলো আসলে আমাদের নিজের না, এগুলো ধার করা বিদ্যা। আমরা বই থেকে ধার করে পড়ি সেই বিদ্যাগুলো, সেই জন্য এই বিদ্যাগুলো আমরা যে নিজেরা রিসার্চ করে, আমাদের যদি নিজেদের রিসার্চ করার ক্যাপাবিলিটি বেশি থাকতো, আমরা যে নিজেদের নলেজ জেনারেট করতে পারতাম, নলেজ জেনারেটর যেটাকে বলে, তাহলে কিন্তু আমাদের এত কষ্ট হতো না। আমরা সবসময় ডিপেন্ড করেছিলাম যে মানে অন্যরা কি বলে, অন্যরা কখন ভ্যাকসিন আবিষ্কার করবে, অন্যরা কখন ঔষধ আবিষ্কার করবে, আমরা সেটা খেয়ে সুস্থ হয়ে যাব। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা নিজেরা যতক্ষণ ধরে রিসার্চ করব না, রিসার্চের দিকে আগাবো না, ততক্ষণ ধরে কিন্তু এই সাবজেক্টে ওইভাবে যে কোনো সাবজেক্টে আমরা ভালো করতে পারবো না এবং এই ধরনের যে কোনো মহামারী আমরা ভালো মোকাবেলা করতে পারবো না। অ্যানেস্থেশিয়া সাবজেক্টের সবচেয়ে বড় অপরচুনিটি হচ্ছে আমার কাছে মনে হয় এখানে রিসার্চ করার অনেক সুযোগ, রিসার্চটা বোঝার অনেক সুযোগ। আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে অ্যানেস্থেশিয়া সাবজেক্টের কী দরকার, কোন জিনিসটা জানা নাই, কোন জিনিসটা অজানা। কিন্তু মেডিসিন পড়েন, সার্জারি পড়েন, আপনাকে নতুন কোনো জিনিস বের করতে হইলে আসলে কোন জিনিসটা অভাব আছে, কোন জিনিসটা নাই, কোন জিনিসটা করতে হবে আমাদের, সেটা বুঝতে অনেকদিন সময় লেগে যাবে। কিন্তু অ্যানেস্থেশিয়া সাবজেক্টে কিছুদিন আপনি যখন পড়াশোনা করবেন আপনি বুঝতে পারবেন যে কোন জিনিসটার অভাব আছে, কোন জায়গাতে গ্যাপ আছে, কোন জিনিসটার কোন নলেজটা সারা দুনিয়াতেই নাই, কোন নলেজটা আমাদের দেশে নাই, কোন নলেজটা জেনারেট করতে হবে। তো সেই জিনিসটা আপনি চেষ্টা করতে পারবেন। এছাড়া এখন যেহেতু এফসিপিএস পার্ট 1-এর সময়, তাই এর আগে আমি এফসিপিএস পার্ট 1 নিয়েই আলোচনা করতে চাই এবং মেনলি স্পেশালি আলোচনা করবো এখন থার্ড পেপারটা নিয়ে। থার্ড পেপারে বেসিক অ্যানেস্থেশিয়া নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, এখানে একটু কঠিন। একজন একটা প্রশ্ন করেছে আমাদের দেশে তো 6 মাস ট্রেনিং করে পুরোদমে অ্যানেস্থেশিওলজিস্ট হয়ে যায়, এখন তো আবার করোনার দিনে 7 দিনের ট্রেনিং দিয়ে স্পেশালিস্ট ট্রেনিং বানায় ফেলছে, এরপরে দেশে সাবজেক্টের দরকার আছে। আসলে কথাটা অনেক কঠোর হলেও সত্য। সাবজেক্টের দরকার আছে, সাবজেক্টের দরকার নাই তা মনে হয় না, সাবজেক্টের দরকার আছে। 7 দিনের স্পেশালিস্টে কিন্তু আসলে ঠিকমতো ইনটিউবেশনও করতে পারবেন না, আমি মোটামুটি সেটা নিশ্চিত। 7 দিনে ইনটিউবেশনের স্কিল অর্জন করা নিয়ার অ্যাবাউট ইম্পসিবল আমার মনে হয়। আর 6 মাস ট্রেনিং করে যারা মানে অ্যানেস্থেসিস্ট হচ্ছেন তারা ওই স্পাইনাল দেয়া আর ওই টিউব দেয়া এটুকুর মধ্যে সীমাবদ্ধ। পেশেন্টের যে ক্যাজুয়ালিটি হয় পরবর্তীতে তার জন্যই কিন্তু সাবজেক্টগুলো দায় নিতে হচ্ছে। আমরা যারা অ্যানেস্থেসিওলজিস্ট আছি, আমরা যারা কোয়ালিফাইড অ্যানেস্থেসিওলজিস্ট, আমাদের নিজেদের পড়াশোনাটা আরও সুন্দরভাবে গুছায় নিতে হবে। নিজেদের আমরা তো প্র্যাকটিক্যালি তো বেশ উন্নতই আমার মনে হয়, সাথে সাথে আমাদের থিওরিটিক্যালও একটু ইমপ্রুভমেন্ট করে নিতে হবে এবং যেসব জায়গাতে এইসব 6 মাস ট্রেনিং করে যারা অ্যানেস্থেসিস্ট হয় তাদেরকে সেখানে আটকাতে হবে এবং তাদেরকে বলতে হবে, সার্জনদের বলতে হবে, দেশের মানুষদেরকে বলতে হবে, প্রচার করার চেষ্টা করতে হবে যে আপনি যদি নিজের সুরক্ষা চান আপনার একজন ভালো অ্যানেস্থেসিওলজিস্ট, দক্ষ অ্যানেস্থেসিওলজিস্টের দরকার আছে। এবং এটা আসলে প্রচার করেই হবে, হুট করে আসলে এটা হবে না। আপনি চেষ্টা করতে হবে আপনাকে যে চেষ্টা করতে হবে যত বেশি প্রচার করা যায়, যত বেশি আপনি প্রচার করবেন তত আস্তে আস্তে সাবজেক্টটা সম্পর্কে মানুষ জানবে এবং সাবজেক্টের প্রসার হবে।
আর আজকে লাইভে যারা যারা এখন পর্যন্ত আছেন সবাই বেশিরভাগই আমার খুবই পরিচিত, তো সবাইকে অনেক ধন্যবাদ এসে আমাকে উৎসাহিত করার জন্য। প্রথম অনেকগুলো প্রবলেম হচ্ছে, শফিউল স্যারকে অনেক ধন্যবাদ, এছাড়া অমর ভাই সহ আরও অনেকে আছেন, সাকলাইন আমার বন্ধু, অনেকেই এখানে আছেন, জাহাঙ্গীর আছে এখানে, জুয়েল ভাই, জুয়েল সেও আছে, অনি ভাই ছিলেন, সুমিত আমার জুনিয়র, তারপরে এছাড়া সুস্মিতা আপু আছেন, অনেকেই আছেন যারা এসেছেন এবং আমাকে উৎসাহিত করছেন। বুলবুল আছে, ফয়সাল আছে, হিমেল আছে, সবাইকেই দেখে খুবই ভালো লাগছে, সবাই এসে আমাকে উৎসাহিত করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো পেপার 3টা নিয়ে আরেকটু আলোচনা করি। পেপার 3 বেসিক অ্যানেস্থেশিয়াতে পড়ার জন্য আমাদের যে বিষয়গুলো লাগবে সেটা প্রথমে আমি যে চ্যাপ্টারগুলো মেইনলি পড়তে হবে সেগুলো সম্পর্কে আমি একটু বলার চেষ্টা করি। ইনহেলেশনাল অ্যানেস্থেটিক একটা চ্যাপ্টার আছে, সেটা আমাদেরকে অবশ্যই পড়তে হবে। ইনহেলেশনাল অ্যানেস্থেটিক, আইভি অ্যানেস্থেটিক, অপিওয়েড বা অ্যানালজেসিক, এছাড়া পড়তে হবে আমাদেরকে লোকাল অ্যানেস্থেটিক, নিউরোমাসকুলার ব্লকিং এজেন্ট। এই জিনিসগুলো তো এই চ্যাপ্টারগুলো আমাদেরকে অবশ্যই পড়তে হবে। এই চ্যাপ্টারগুলো না পড়ে আসলে বেসিক অ্যানেস্থেশিয়া পরীক্ষা দিতে যাওয়া বেশ কঠিন হয়ে যাবে। এই চ্যাপ্টারগুলো সম্পর্কে প্রত্যেকটা বিষয়ই আমাদেরকে জানতে হবে এবং প্রত্যেকটা বিষয় বেশ গুরুত্বপূর্ণ এবং হুট করে এই বিষয়ের নলেজগুলা গ্যাদার করা বেশ কঠিন। তো একটা সময় নিয়ে এটা গ্যাদার করতে হবে। অনেকেই ইনহেলেশনাল অ্যানেস্থেটিক এজেন্ট দিয়ে শুরু করতে চান পড়াশোনাটা, কিন্তু আমি তাদেরকে, যারা আগে অ্যানেস্থেশিয়ার এক্সপোজার ছিলেন না, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো ইনহেলেশনাল অ্যানেস্থেটিক এজেন্ট এই চ্যাপ্টারটা দিয়ে শুরু না করতে। আইভি অ্যানেস্থেটিক, ওপিওয়েড বা অ্যানালজেসিক, নিউরোমাসকুলার ব্লকিং এজেন্ট, রিভার্সাল এজেন্ট, লোকাল অ্যানেস্থেটিক, এই চ্যাপ্টারগুলো দিয়ে শুরু করার জন্য, তাহলে আপনাদের জন্য সহজ হবে মূলত। কারণ এই চ্যাপ্টারের ড্রাগগুলোকে যেভাবে আলোচনা করা হয়েছে তা আসলে আগে আমরা ফার্মাকোলজিতে যেভাবে ড্রাগ নিয়ে আলোচনা করেছিলাম, সে ড্রাগ আমরা 3rd ইয়ার 4th ইয়ারে সেভাবেই এখানে একটু আলোচনা করা হয়েছে। তবে যে কোনো ড্রাগ আলোচনা করার ক্ষেত্রে আমাদেরকে দুইটা জিনিস দেখতে হয়, ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোজেনেটিক্স। ফার্মাকোকাইনেটিক্সের মধ্যে ওই ড্রাগের ফিজিক্যাল প্রপার্টি কী আছে, ড্রাগের আপটেক অ্যান্ড ডিস্ট্রিবিউশন এবং ড্রাগের মেটাবলিজম সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আর ফার্মাকোডাইনামিক্সে এসে ওই ড্রাগ আমাদের বডির বিভিন্ন সিস্টেমের মধ্যে কী ধরনের কাজ করে থাকে, যেমন কার্ডিওভাস্কুলার সিস্টেমে এফেক্ট কী, রেসপিরেটরি সিস্টেমে এফেক্ট কী, নার্ভাস সিস্টেমে এফেক্ট কী, মাসেলের উপরে এফেক্ট কী আছে তার, এছাড়া ইউটেরাসের উপরে এফেক্ট কী আছে, বা অন্যান্য কোনো অর্গানের উপরে সরাসরি লিভার বা অন্যান্য কোনো অর্গানের উপরে এফেক্ট আছে কি না সেগুলো আমাদের জানতে হবে, কোনো সাইড এফেক্ট আছে কি না, সেটা কীভাবে হচ্ছে, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। যে কোনো ড্রাগের ক্ষেত্রে এভাবেই আমাদেরকে জানতে হবে। এছাড়া এই চ্যাপ্টারগুলোতে আপনারা যেই বইগুলা মেনলি পড়ার চেষ্টা করবেন এই চ্যাপ্টারগুলো, সেটা হচ্ছে স্মিথ অ্যানেস্থেশিয়া, দ্য বেসিক টেক্সট বুক। আসলে এটা আমাদের অ্যানেস্থেশিওলজি সাবজেক্টের জন্য। আপনারা জানেন যে অ্যানেস্থেশিয়ার জন্য টেক্সট বই স্মিথের বইটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং এখান থেকে স্যাররা মূলত প্রশ্ন করে থাকেন। কিন্তু এছাড়াও মর্গানের বইটা রিলেটিভলি অনেক সহজভাবে বর্ণনা করা আছে। ফান্ডামেন্টালস অফ অ্যানেস্থেশিয়া আরেকটা চমৎকার বই, এটাও আপনারা পড়তে পারেন এবং কম্বিনেশন করেও পড়া যেতে পারে। কিছু চ্যাপ্টার স্মিথে ভালো আছে, কিছু চ্যাপ্টার ফান্ডামেন্টালসে ভালো আছে, কিছু চ্যাপ্টার মর্গানে ভালো আছে, সেভাবেও পড়তে পারেন। তবে যেভাবেই পড়েন না কেন, একা পড়ে বোঝাটা বেশ মুশকিল, অবশ্যই কারো সহযোগিতা নেবেন। এটাও ঠিক যে আমাদের দেশে অ্যানেস্থেশিওলজিস্ট অনেক ব্যস্ত থাকেন, বা যারা পার্ট 1-এর জন্য একটু প্রিপেয়ার হয়েছেন বা আগে পার্ট 1 করেছেন তারাও বেশ ব্যস্তই থাকেন। কতটুকু সময় দিতে পারবেন সেটা একটা মুশকিল ব্যাপার। কিন্তু তারপরেও পুরাপুরি একা পড়লে এটা অনেক কঠিন লাগবে, আবার পুরাপুরি কেউ আপনাকে পড়ায় দিবে সেটাও ভাবা ঠিক হবে না। বরং এটা সবচেয়ে জুডিশিয়াস যে কেউ আপনাকে অল্প পড়ায় দিবে, সেটা থেকে আপনি পড়ে নিজেকে ইমপ্রুভ করবেন। তো এই চ্যাপ্টারগুলো আপনাকে পড়তেই হবে, এটা বেসিক অ্যানেস্থেশিয়ার জন্য এটা ইম্পর্ট্যান্ট। আর যদি আপনার বেসিক ফিজিক্সের জন্য যেটা পড়তে হবে, অ্যানেস্থেটিক ফিজিক্সের জন্য যেটা পড়তে হবে, আমাদেরকে আমরা যে বইটা পড়ে থাকি সেটা হচ্ছে বেসিক ফিজিক্স অ্যান্ড মেজারমেন্ট ইন অ্যানেস্থেশিয়া, পারব্রুকের একটা বই, ইংলিশ রাইটার। তো সেই বইয়ের প্রায় 26টা চ্যাপ্টার আছে, এর মধ্যে 15-16টা চ্যাপ্টার আমাদের পড়তে হয়। তো সব চ্যাপ্টার, কিছু চ্যাপ্টারের নাম আমি বলে দিই, আপনাদের জন্য সহজ হবে। প্রেশার, ফ্লুইড ফ্লো, ভলিউম অ্যান্ড ফ্লো মেজারমেন্ট, গ্যাস লো, তারপরে হচ্ছে ন্যাচারাল এক্সপোনেনশিয়াল ফাংশন, তারপরে হচ্ছে ওয়ার্ক এনার্জি পাওয়ার, তারপরে হচ্ছে আপনার টেম্পারেচার, হিট ক্যাপাসিটি অ্যান্ড লেটেন্ট হিট, হিউমিডিফিকেশন, ভ্যাপোরাইজার, অক্সিজেন মেজারমেন্ট, ব্লাড প্রেশার মেজারমেন্ট, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড হাইড্রোজেন আয়ন মেজারমেন্ট, তারপরে ব্রিদিং সিস্টেম অ্যান্ড স্ক্যাভেঞ্জিং সিস্টেম, এছাড়া রেডিয়েশন, আইসোটোপ, এই চ্যাপ্টারগুলো বেশ ইম্পর্টেন্ট।
তো এই চ্যাপ্টারগুলো মোটামুটি পড়ে ফেলতে হবে। এটা ঠিক যে হুট করে আমি এতগুলো চ্যাপ্টারের নাম বলে ফেললাম, আপনারাও শুনে ফেললেন। তো হুট করে গিয়ে আসলে এই চ্যাপ্টারগুলো পড়ে কি হবে, কিভাবে পারবেন, সেটা আসলে বেশ কঠিন। কিন্তু অবশ্যই কারো হেল্প নিতে হবে। হুট করে এই চ্যাপ্টারগুলো পড়ে আসলে বোঝা কঠিন। আপনি কারো হেল্প নিলে পরবর্তী নিজে পড়ে বুঝতে পারবেন। আমার কাছে মনে হয় প্রথমে শুরুটা একটু হেল্প নিয়ে করেন, শুনেন কারো কাছ থেকে কী কী জিনিস পড়তে হবে বোঝার চেষ্টা করেন। শুরুটা স্লোই হবে, বাট স্লোটা আস্তে আস্তে বাড়বে। আপনি প্রথমে হতাশ হয়ে যায়েন না। যেহেতু এই সাবজেক্টের এই পেপারটা একটু কঠিন, একটু সময় লাগবে প্রিপারেশন নিতে, এবং একটু সময় নিয়েই প্রিপারেশন নেবেন। সময় নিয়ে প্রিপারেশন নিলেই কিন্তু আমার মনে হয় যে 6 মাস থেকে 1 বছর প্রিপারেশন নিলে আপনি পারা অসম্ভব কিছু না এটা এই সাবজেক্টের এই পেপারটার জন্য। একজন প্রশ্ন করেছেন যে এমসিপিএস সম্পর্কে কিছু জানতে চান। হ্যাঁ, এমসিপিএস অবশ্যই একটা ভালো ডিগ্রি অ্যানেস্থেশিয়ার জন্য, কিন্তু যদিও এমসিপিএস ডিগ্রিধারী অ্যানেস্থেসিওলজিস্ট কম আছেন, বা যারা এমসিপিএস করেছেন বেশিরভাগই ডিপ্লোমা করা। তো এমসিপিএসের জন্য কিছু বেসিক জিনিস জানা প্রয়োজন। যে কোনো সাবজেক্টে এমসিপিএস পরীক্ষা দিতে হলে আমাদেরকে এমবিবিএস পাস করার পরে 5 বছর গ্যাপ দিতে হয়, অথবা ইন্টার্নশিপ কমপ্লিট করার পরে 4 বছর গ্যাপ দিতে হয়। এরপরে আপনি এমসিপিএস পরীক্ষা দিতে পারবেন, এর আগে দিতে পারবেন না। এটা একটা শর্ত। আর 2 নম্বর শর্ত হচ্ছে অ্যানেস্থেসিয়া সাবজেক্ট বা যে কোনো সাবজেক্টে 1 বছর ট্রেনিং থাকতে হবে। এই দুইটা জিনিস থাকলে আপনি এমসিপিএস পরীক্ষা দিতে পারবেন। এমসিপিএস পরীক্ষার 2টা পার্ট, একটা রিটেন পার্ট এবং একটা ভাইভা বা ক্লিনিক্যাল পার্ট। তো সেই ভাইভাতে সেই ওরাল পার্টে আপনাকে মূলত 2টা বোর্ড ফেস করতে হবে। সেই বোর্ডগুলোতে স্যাররা ইনস্ট্রুমেন্ট নিয়েও বসবেন, আবার কিছু বক্স নিয়েও বসবেন। সেই বক্সগুলোতে কোয়েশ্চেন রাখবেন, আপনাকে টানতে হবে লটারি করে, সেই কোয়েশ্চেনগুলো আনসার দিতে হবে। আবার কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে বসবেন, সেগুলো প্রশ্ন উত্তর দিতে হবে। এছাড়া আপনারা এখন জানবেন যে নতুন যে নিয়ম হয়েছে, যে আপনি যদি এমসিপিএস পরীক্ষায় 50-এর উপরে নাম্বার পান 2টা পেপারেই, তাহলে হয়তো আপনাকে পরবর্তী 1 বছর আর পরবর্তী বছরে আপনার আবার রিটেন পরীক্ষা দিতে হবে না। তো অবশ্যই এটা আমাদের জন্য একটা অপরচুনিটি, আমরা চাইলেই এই অপরচুনিটিটা নিতে পারি। তবে যেটা সমস্যা সেটা হচ্ছে এমবিবিএস পাস করার 5 বছর পরে আপনি এই পরীক্ষাটা দিতে পারবেন, এর আগে আপনি এই পরীক্ষাটা দিতে পারবেন না। সো 5 বছর আসলেই একটা বড় সময়। এই 5 বছরে আসলে আপনি ডিপ্লোমা পরীক্ষাতে এন্ট্রি চান্স পেয়ে পাশও করে যেতে পারেন। সো এমসিপিএস পরীক্ষার জন্য এমসিপিএস পরীক্ষা তারাই হয়তো দিবেন যারা হয়তো কেরিয়ারে অনেক পরে এসেছেন অ্যানেস্থেসিয়াতে। আর অ্যানেস্থেসিয়াতে কেরিয়ারের ক্ষেত্রে আমি আরেকটা কথা বলতে চাই, যে আমার কাছে মনে হয় যে আপনি যদি কেরিয়ার করতে চান আর্লি চয়েস করেন। অ্যানেস্থেসিয়া সাবজেক্টে যারা আসেন তারা আস্তে আস্তে বেশ লেট হয়ে যায়। আগে আমি যাদেরকে দেখেছি আমার আশেপাশে বেশিরভাগই অনেক লেটই এসেছেন, ফলে কেরিয়ার নিয়ে অনেক দূর যাওয়া সেটা কিন্তু তাদের জন্য কঠিন হয়ে যায়। বয়স হয়ে গেলে একটা পড়াশোনাতেও একটা কষ্ট হয়ে যায়, সেটা একটা সমস্যা। যদি যে কোনো সাবজেক্টে আসতে আর্লি শুরু করেন, চেষ্টা করেন 30-এর আগেই শুরু করার কেরিয়ার এই যেই সাবজেক্টে কেরিয়ার করবেন 30-এর আগেই শুরু করার চেষ্টা করেন। 30-এর পরে হ্যাঁ আপনি চয়েস করতে পারেন, কিন্তু আপনার জন্য কঠিন হবে, কারণ আপনার সাথে আরও অনেকগুলো প্রবলেম তৈরি হয়ে যাবে। সেটা আপনারা নিজেও জানেন। সো এই বিষয়গুলা একটু মাথায় রাখবেন। যে কোনো সাবজেক্ট কেরিয়ার চয়েস করার জন্য 30-এর আগেই চয়েস করবেন। আর আপনারা আরও জেনে অবাক হবেন যে আসলে আমাদের দেশে তো আমরা 30-এ কেরিয়ার চয়েস করতেছি, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে মানে ওরা বেশ দ্রুত ডিগ্রি করে ফেলে। 30 বছরের মধ্যে ওরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছে বা জুনিয়র কনসালটেন্ট হয়ে যায়। আমার বয়স 30 থেকে একটু কম হবে। তো কিন্তু মানে আমাদের আশেপাশের দেশে 30 বছরে তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যাচ্ছে, মানে তারা কত ফাস্ট আর কি। তো আমাদের দেশে আমাদের ডিগ্রি কমপ্লিটই হয় না, বা অনেক সময় আমরা সাবজেক্টই আমরা এই চয়েস করতে পারি না যে এই সাবজেক্টে। একজন প্রশ্ন করেছেন নুরাই জান্নাতি, মেয়েদের স্কোপ কেমন? যে কোনো সাবজেক্টে ছেলে বা মেয়ে বলে কোনো কথা নাই, এটা আমি মনে করি। আপনি সাবজেক্টে চয়েস করতে চাইলে সেটা আপনার বিষয়, আপনি ওই সাবজেক্টে আসবেন কি না। আপনি মেয়েদের বলতে কোনো লিমিটেশন কি বোঝাতে চাচ্ছেন? আই এম নট শিওর, বাট যে কোনো সাবজেক্টের প্রতি যদি আপনার ডেডিকেশন থাকে সেই সাবজেক্টে আপনি কেরিয়ার অবশ্যই করতে পারবেন, এবং আর্লি স্টার্ট করেন যদি সেটা সবচেয়ে ভালো। আর মানে মেয়েদের কেন আসলে প্রশ্নটা করেছেন, আমি একটু আপসেট, কারণ মেয়ে ছেলে কেন, ডাক্তার তো ডাক্তারই না। আপনাকে অবশ্যই কাজ করতে হবে, আপনাকে ছেলে পেশেন্টকেও চিকিৎসা দিতে হবে, মেয়ে পেশেন্টকেও চিকিৎসা দিতে হবে। অ্যানেস্থেসিয়া যখন দিবেন পেশেন্টকে অজ্ঞান করে ফেলবেন, বা স্পাইনাল অ্যানেস্থেসিয়া বা যেটাই দেন না কেন, অন্য যে কোনো অ্যানেস্থেসিয়া দিলেন, তো আপনাকে তো কাজ করতেই হবে।
সো ছেলে মেয়ে বিষয় না, আপনি কতটুকু পরিশ্রম করতে পারেন সেটার উপরে নির্ভর করতে হবে। এনএসসিএস সাবজেক্টের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনাকে সার্বক্ষণিকভাবে অপারেশন থিয়েটার যখন থাকবে মনিটরের দিকে আপনাকে চোখ খুলে তাকাতে হবে। আপনি ছেলেই হন আর মেয়ে হন, মনিটরের দিকে সার্বক্ষণিক নজর রাখা, পেশেন্টের ভাইটালসগুলোর প্রতি নজর রাখা, সার্জন কী করতেছে এইটা নজর রাখা, আমাদের ওটিতে সিস্টাররা ঠিকমতো সার্কুলেট করতে পারছে কিনা, স্ক্রাব নার্স যিনি আছেন সে ঠিকমতো কাজ করতেছে কিনা, ওটির এনভায়রনমেন্টটা ঠিক আছে কিনা, প্রত্যেকটা ওটির পরে পেশেন্টের ট্রান্সফারিংটা ঠিক হচ্ছে কিনা, ওটির আগে পেশেন্টের প্রি অপারেটিভ অ্যাসেসমেন্টগুলো ঠিক হচ্ছে কিনা, এই সবগুলো বিষয়ে আপনাকে নজর রাখতে হবে। আপনি হলে আপনাকে একটা গুড ম্যানেজার হতে হবে। তো সেটা আপনি ছেলে হন অথবা মেয়ে হন, যাই হন, আপনি যদি গুড ম্যানেজার হতে পারেন টোটাল বিষয়গুলো আপনি আসলে, বরং আমি তো মনে করি যে মেয়েদের অপরচুনিটি বেশি, কারণ আমাদের দেশের মায়েরা যারা আছেন তারা ঘরের মধ্যে প্রত্যেকটা বিষয়ে খেয়াল রাখেন। বাচ্চারা সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর পর্যন্ত, সকালে দাঁত ব্রাশ করা থেকে শুরু করে রাতে যা যা করে সব কিছুই তারা খেয়াল রাখতে পারে। তো একটা ওটি রুমের ভেতরে যা যা হবে, যা যা ঘটনা ঘটবে সবগুলো যদি আপনি খেয়াল রাখতে পারেন তাহলে অবশ্যই আপনি অ্যাসিস্ট হিসেবে ভালো করতে পারবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এটার জন্য ছেলে বা মেয়ে আলাদা কোনো বেনিফিট নাই, এটা আমার কাছে মনে হয় না। কিন্তু যেটা বেনিফিট হতে পারে সেটা হচ্ছে যে আপনার যদি অবজারভেশন করার ক্ষমতা খুব বেশি থাকে, আপনি যদি খুব ভালো অবজার্ভ করতে পারেন, প্রত্যেকটা ড্রাগ দিয়ে প্রত্যেকটা ড্রাগের রেসপন্স আপনি খেয়াল করতে পারেন, তাহলে আপনি খুবই ভালো করবেন অ্যানেস্থেশিয়াতে। আর অন্যান্য সাবজেক্টের থেকে এই সাবজেক্টের একটা ইন্টারেস্টিং পার্ট হলো মেডিসিন স্পেশালিস্ট যারা আছেন তারা কিন্তু কখনোই বুঝতে পারে না একটা ওষুধ দিয়ে একটা অ্যান্টিবায়োটিক দিলেন উনি, দেওয়ার পরে অ্যান্টিবায়োটিক কীভাবে ভাইরাসটাকে মারতেছে, কীভাবে ব্যাকটেরিয়াটাকে মারতেছে, কীভাবে কী হচ্ছে, বা একটা ওষুধ দিলেন কীভাবে কী কাজ করতেছে, সেটা কিন্তু মেডিসিন স্পেশালিস্ট সরাসরি টের পান না। কিন্তু আমরা অ্যানেস্থেশিয়া ডাক্তাররা কিন্তু খুব বুঝতে পারি যে ড্রাগের ইফেক্টগুলো। আমরা ড্রাগ দিচ্ছি, এই কিন্তু পেশেন্ট অজ্ঞান হয়ে গেল, আমরা ড্রাগ দিচ্ছি সাথে সাথে দেখা গেল যে পেশেন্টের লোয়ার রিজনটা বা যে কোনো রিজনটা অবশ হয়ে গেল। সো আমরা ড্রাগের ইফেক্টটা আমরা কিন্তু সরাসরি দেখতে পাই, ফলে এটা একটা মজার বিষয় যে সরাসরি ড্রাগের ইফেক্টটা আমরা বুঝতে পারি। সো এই সাবজেক্টটা আসলেই ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়। প্রশ্নটা করেছেন, যে কোয়েশ্চেনটা করলাম, ডিএতে চান্স পাওয়ার পর অনেকজন বলেছেন মেয়েদের জন্য এই সাবজেক্ট না। থ্যাঙ্কস ফর রিপ্লাইং। ওকে, যারা বলেছেন আমার মনে হয় যে তারা আসলে আপনাকে নিরুৎসাহিত করার জন্যই বলেছেন। আপনি যদি ডিপ্লোমা কোর্সে থেকে থাকেন তাহলে আপনাকে অনেক অভিনন্দন, আপনি কোর্স চালিয়ে যান, আপনি চেষ্টা করেন সর্বোচ্চ ডেডিকেশন দেওয়ার, কেরিয়ার করবেন এই চিন্তাটাই করেন, সর্বোচ্চ কেরিয়ারের জন্য চেষ্টা করেন কেরিয়ারে সর্বোচ্চ হাইটটা অর্জন করবেন, হাইয়েস্ট স্কিল অর্জন করবেন। আপনি যত স্কিল অর্জন করবেন আপনার জন্য সেই বিষয়টা তত সহজ হয়ে যাবে। এফসিপিএস পার্ট 1-এর জন্য কীভাবে প্রস্তুতি নেবেন? আচ্ছা ঠিক আছে, সেটা বলছি আমি। ভাইয়া আমরা মার্চ 2020-তে ডিএতে চান্স পেয়েছি, আর কয়েকদিন আগে বিসিএস হইল, আমাদের ডিপ্লোমা কোর্সটা কি আমি পরে কন্টিনিউ করতে পারবো? হ্যাঁ, অবশ্যই আপনি ডিপ্লোমা কোর্স পরে কন্টিনিউ করতে পারবেন, কিন্তু আপনাকে ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে হবে। আপনি ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়ে আপনাকে আপনার ডিপার্টমেন্টাল হেড বরাবর অ্যাপ্লিকেশন করতে হবে, ছুটির জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। আপনি সম্ভবত 3 বছরের ছুটি পাবেন, 3 বা 4 বছরের ছুটি পাবেন। সেই ছুটিটা অনুমোদন হয়ে যাবে। আপনার ছুটি যদি অনুমোদন হয়ে যায় তাহলেই কিন্তু আপনি এই পরে কন্টিনিউ করতে পারবেন। আপনি ভর্তি হয়েছেন কিনা আমি সেটা জানি না, কিন্তু ভর্তি হতে হবে আপনাকে। ভর্তি না হলে কিন্তু আপনি কোর্স কন্টিনিউ করতে পারবেন। আপনি চান্স পাওয়ার পরে অবশ্যই আপনাকে ভর্তি হতে হবে। আর যেহেতু আপনি বিসিএসে জয়েন করেছেন, আপনি ডিপার্টমেন্টে এসে আপনি ছুটির জন্য অ্যাপ্লিকেশন করবেন। ছুটির জন্য অ্যাপ্লিকেশন করলে ডিপার্টমেন্ট থেকে সেটা ইউনিভার্সিটিতে পাঠিয়ে দেওয়া হবে। ইউনিভার্সিটি যদি পেয়ে যায় সেখান থেকে আপনার ছুটি অ্যাপ্রুভ হয়ে যাবে। আর যারা পার্ট 1-এর জন্য প্রস্তুতি নিতে চান, আমি অলরেডি কিছু কিন্তু বলেছি যে কীভাবে আপনার প্রস্তুতি নেবেন। পেপার 1, পেপার 2 এগুলো কিন্তু প্রস্তুতি অন্যান্য সাবজেক্টের মতোই, কিন্তু পেপার 3-র প্রস্তুতিটা একটু আলাদা। পেপার 1 আর 2-এতেও একটু ডিফারেন্ট আছে, কারণ এখানে যে প্রশ্নগুলো হয়, অ্যানাটমি প্রশ্নগুলো হয়, প্যাথোলজি প্রশ্নগুলো হয়, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি প্রশ্নগুলো হয়, সেইগুলো আসলে অ্যানেস্থেশিয়া রিলেটেড, ইন্টেন্সিভ কেয়ার রিলেটেড থাকে, বেশ কিছুটা একটু রিলেটেড থাকে, খুব বেশি যে রিলেটেড থাকে তা না, কিন্তু আপনি চেষ্টা করলেই এটা পারবেন। আর হচ্ছে পেপার 3-তেই মেন বিষয়টা। পেপার 3-তে বেসিক অ্যানেস্থেশিয়া পড়তে হয়, বেসিক ফিজিক্স পড়তে হয় এবং বায়োস্ট্যাট পড়তে হয়। বায়োস্ট্যাটটা অন্যদের মতোই, বেসিক অ্যানেস্থেশিয়া এবং বেসিক ফিজিক্স নিয়ে আমি অলরেডি কিছু কথা বলেছি আগে। সেই জিনিসগুলো কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে, তো সেই জিনিসগুলো আপনারা একটু ভিডিওটা শেষ হওয়ার পরে আবার যখন দেখবেন তাহলে আপনি সেটা পেয়ে যাবেন, সেই তথ্যগুলো আপনার পেয়ে যাবেন। অনেকক্ষণ ধরে আসলে কথা বলছি, আমি জানি না সবাই বিরক্ত হচ্ছেন কি না, তো তারপরেও আমি চেষ্টা করি।
আমি একটু একটু ধারণা দেওয়ার চেষ্টা করি ফিজিক্স সম্পর্কে। ফিজিক্সের ধরেন প্রেশার একটা চ্যাপ্টার আছে, ফার্স্ট চ্যাপ্টারটাই পারব্রুকের প্রথম চ্যাপ্টারটাই প্রেশার থেকে আসলে আপনি কি পড়বেন, কীভাবে পড়বেন, বইটা খুললে আসলে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, কিছুই তো বুঝি না। প্রেশার থেকে আমাদেরকে প্রথমে যেটা পড়তে হবে যে আসলে প্রেশারে কী কী ইউনিট আছে। অনেক ইউনিটে আমরা প্রেশার মাপতে পারি, প্যাসকেল আছে, কিলো প্যাসকেল আছে, বার আছে, অ্যাটমসফিয়ারিক প্রেশার আছে, এটিএম আছে, পিএসআই আছে, পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ আছে। তো অনেকগুলা ইউনিট আছে, সেই ইউনিটগুলো এবং ইউনিটগুলোর কনভার্সন সেগুলো আমাদের জানতে হবে। এছাড়া বেশ অ্যানেস্থেশিয়া সাবজেক্টে, অ্যানেস্থেশিয়া মেশিন বা বিভিন্ন ধরনের সার্কিটে বিভিন্ন ধরনের প্রেশার বাল্ব আছে, প্রেশার রিলিফ বাল্ব আছে। সেই বাল্বগুলো কোথায় কোথায় ব্যবহার করা হয়, সেই বাল্বগুলো কতটুকু প্রেশার কমায় বাড়ায়, সেই বাল্বগুলোর সুবিধা অসুবিধা, এই বিষয়গুলো আমাদেরকে একটু জানতে হবে। এছাড়া গজ প্রেশার কি, অ্যাবসোলিউট প্রেশার কি, এটা আমাদের জানতে হবে। প্রেশার মাপার জন্য আমরা বিভিন্ন ধরনের ম্যানোমিটার আমরা ইউজ করে থাকি। সেই ম্যানোমিটারগুলাতে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের লিকুইড। সেই লিকুইডগুলা কীভাবে কাজ করে, সেগুলো থেকে কিছু এরর হতে পারে, সেই এররগুলো কীরকম সেটা আমাদের জানতে হবে। এছাড়া অ্যানেস্থেশিয়া সাবজেক্টের ক্ষেত্রে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে প্রেশার রিলেটেড, যেমন বেডসোর হয় আমাদের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটগুলোতে, অনেক পেশেন্টের বেডসোর হয়ে যায়। সেই বেডসোরগুলোতে প্রেশারের একটা ভূমিকা আছে, সেটা কীভাবে সেটা আমাদের জানতে হবে। আইভি রিজিওনাল অ্যানেস্থেশিয়া যেটা আছে সেটাখানে প্রেশারের একটা ভূমিকা আছে, সেটা আমাদেরকে জানতে হবে। তো প্রেশার থেকে এইসব বিষয়গুলো আমাদেরকে মূলত জানতে হবে, বিষয়গুলো বুঝতে হবে। আমি যতটা বাংলাতে বলে দিচ্ছি সহজভাবে, বই ইংরেজিতে আছে, এটা পড়তে বেশ কঠিন হবে, অনেকগুলো শব্দ আছে, অর্থ বের করতেই কষ্ট হয়ে যাবে। কিন্তু হতাশ হওয়ার কিছুই নাই, অবশ্যই আপনি যদি চেষ্টা করে যান অবশ্যই আপনি পারবেন। তারপরে ধরেন ফ্লুইড ফ্লো আছে একটা চ্যাপ্টার, ফ্লুইড ফ্লো চ্যাপ্টার যেটা, এই ফ্লুইড ফ্লো চ্যাপ্টারের থেকে আপনাকে কি পড়তে হবে? ফ্লুইড ফ্লো চ্যাপ্টার থেকে আপনাকে পড়তে হবে যে ফ্লোটা কী, ফ্লোয়ের ডেফিনেশন কী, তারপরে হোয়াট ইজ ল্যামিনার ফ্লো, হোয়াট ইজ টার্বুলেন্ট ফ্লো, এদের ক্যারেক্টারিস্টিক কী আছে। ল্যামিনার ফ্লো, টার্বুলেন্ট ফ্লো নিয়ে বেশ কিছু ইকুয়েশন আছে, যেমন হেগাল-পয়সলি ইকুয়েশন আছে, রেনল্ড নাম্বার আছে, এই বিষয়গুলো বেশ ভালো জানতে হবে। ফ্লোয়ের ক্লিনিক্যাল কিছু অ্যাসপেক্ট আছে, ইমপ্লিকেশন আছে, এগুলো আমাদেরকে বেশ ভালোভাবে জানতে হবে। ফ্লোয়ের মাধ্যমে আমরা বেশ কিছু জিনিস করি, আমরা অনেক পেশেন্টদের অক্সিজেন দেই, বা বেশ কিছু ইনস্ট্রুমেন্ট আছে ফ্লোয়ের উপরে ডিপেন্ড করে, যেমন ভেঞ্চুরি মাস্ক আছে, ভেঞ্চুরি ডিভাইস আছে, সেই ডিভাইসগুলো কীভাবে কাজ করে সেটা আমাদেরকে জানতে হবে। এবং যদি ভেঞ্চুরি ডিভাইস যে ইফেক্টের উপরে কাজ হয়, সেটা বার্নলি ইফেক্ট, সেটা কী সেটা আমাদের বুঝতে হবে। এটা যদি পড়তে হয় তাহলে আবার আমাদেরকে এন্ট্রেনমেন্ট রেশিওটা যেটা আছে সেটাও আমাদেরকে বুঝতে হবে। সাথে সাথে দেখা যাচ্ছে আরেকটা ইফেক্ট আছে কোন্ডা ইফেক্ট, সেটার ইমপ্লিকেশন কী সেটাও আমাদের জানতে হবে। তো ফ্লুইড ফ্লো থেকে এই জিনিসগুলো, এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। তো অনেকগুলো বিষয় আমি অনেক সহজে বলে দিলাম, কিন্তু পড়তে যখন যাবেন অনেক কঠিন মনে হবে, এবং প্রথম পড়াটা বেশ কঠিন। কিন্তু আমি বিশ্বাস করেন আমার জন্য পড়াটা বেশ কঠিন ছিল, ধৈর্য ধরে পড়েছিলাম। 2 বছর লেগেছে আমার প্রস্তুতি নিতে টোটাল। 2 বছরে 3 বার পার্ট 1 দিয়েছি, লাস্টের বার হয়ে গেছে। তো আপনাদেরকেও একটু ধৈর্য ধরে যদি পড়াশোনা করেন, এটা পারা খুব বেশি কঠিন না, খুব তাড়াহুড়া করার কিছু নাই, সাকসেস অবশ্যই আসবে। একজন বলেছেন যে অ্যাডমিশন জুলাইতে, এর আগে বিশেষ হয়ে গেলে অ্যাডমিশন জুলাইতে। আপনাদের ভর্তি ডেট কি আপনাদের দেয় নাই, বা ভর্তি হওয়ার জন্য দেয় নাই? আপনি যদি চান্স পেয়ে থাকেন, আপনি ভর্তি হয়ে যান। ভর্তি হওয়ার পরে আপনি ডিপার্টমেন্টে গিয়ে আপনি ছুটির অ্যাপ্লিকেশন করেন। আর যদি বুঝতে না পারেন, আপনার যেই সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট আছে ওখানকার যারা স্যার আছেন তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। অবশ্যই স্যাররা সহযোগিতা করবেন, কারণ আপনি একটা কোর্সে চান্স পেয়েছেন। এর আগেও অনেকে কোর্সে চান্স পেয়েছে, পরে বিসিএস হয়ে গেছে, ছুটিতে তো গিয়েছেন। আমরা বার্ডেন জেনারেল হাসপাতালেও আমি দেখেছি কোর্সে চান্স পেয়েছেন, তারপরে বিসিএস হয়ে গেছে, চান্স পেয়েছেন 1-2 মাসের মধ্যে, তারা কিন্তু চলে গেছেন, স্যাররা কিন্তু ছুটি দিয়েছেন, পরবর্তীতে এসে আবার তারা পুরো কোর্স কমপ্লিট করেছেন। তো অবশ্যই স্যাররা এই বিষয়ে অনেক সহযোগিতা করবেন আপনাকে, অবশ্যই আপনি ছুটি পাবেন। তখন ছুটি পেলে 2 বছর বা 3 বছর পরে এসে আপনার অবশ্যই ক্যারিয়ারটা এনএসসির সাথে করতে পারবেন। এই বিষয়ে আমি এতটুকু বিশ্বাস করি যে আমাদের স্যাররা যথেষ্ট সহযোগিতা করবেন এই বিষয়ে, স্যাররা বেশ লিবারেল এই বিষয়ে। তো এটা তো আমি ফিজিক্স সম্পর্কে বললাম, বেশ কঠিন বিষয়গুলো, বেশ কঠিন টার্ম আমি বলে ফেললাম, কিন্তু এগুলো আসলে আপনাদেরকে একটু ধৈর্য ধরে পড়তে হবে। যদি ধৈর্য ধরে পড়ালেখা করেন তাহলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ভাইয়া বিসিএস আগে নাকি এফসিপিএস প্রিফার করবো? আবু সাইদ বলেছেন এফসিপিএস নাকি বিসিএস প্রিফার করবেন। আপনি যদি এনএসসির সাথে কেরিয়ার করে থাকেন, আপনি যদি ডিপ্লোমাতে চান্স পেয়ে যান অলরেডি, আমি আপনাকে বলবো এখন আপনি বিসিএসের জন্য ট্রাই করেন। অবশ্যই আপনি যদি ডিপ্লোমাতে চান্স পেয়ে যান তাহলে বিসিএসের জন্য ট্রাই করেন। কেন আমি বলবো? কারণ ওই জায়গাতে একটা অপরচুনিটি, একটা গ্যাপ আছে। কারণ বাংলাদেশে অনেক অ্যানেস্থেশিয়া সাবজেক্টটা যেটা আছে সরাসরি যে
অ্যানেস্থেসিওলজিস্টের অভাব কিন্তু বেশিরভাগ বড় মেডিকেল কলেজগুলোতে আছে, অনেক পোস্ট ফাঁকা পড়ে আছে, বড় বড় মেডিকেল কলেজগুলোতে ফাঁকা পড়ে আছে। সরকারের উদ্দেশ্য টার্গেট আছে যে প্রত্যেকটা জেলা শহরে আইসিইউ ইন্টেন্সিভ কেয়ার ইউনিট চালু করা, কিন্তু অ্যানেস্থেসিওলজিস্টের অভাবে, ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্টের অভাবে সরকারি এই জিনিসগুলো চালু করতে পারছে না। ফলে আপনি যদি ডিপ্লোমাতে চান্স পেয়ে থাকেন বা ডিপ্লোমা ডিগ্রি কমপ্লিট হয়ে থাকে কিন্তু বিসিএস দেওয়ার সুযোগ আছে, আপনি বিসিএসের জন্য অবশ্যই ট্রাই করেন। এটা আপনার জন্য বড় সুযোগ, কারণ আপনাকে তো আগে জব ধরতে হবে, সার্ভাইভাল আপনার জন্য ইম্পর্টেন্ট। আপনি যখন জবটা পেয়ে যাবেন, কাজ করার সুযোগ পাবেন, পরবর্তীতে অবশ্যই আপনি এফসিপিএস করার সুযোগ পাবেন। এটা আমার কাছে মনে হয় আপনি এই সুযোগটা পরবর্তীতে পাবেন, কিন্তু আগে জবটা সিকিউর করা মনে হয় আপনার জন্য গুরুত্বপূর্ণ। যদি আপনি আপনার ডিপ্লোমাতে চান্স পেয়ে থাকেন অথবা ডিপ্লোমা পাস হয়ে থাকে, আপনি বিসিএসের জন্য আউটমোস্ট ট্রাই করেন। এফসিপিএস, হ্যাঁ, আপনি এফসিপিএসের জন্য ট্রাই করতে পারেন যদি মনে করেন যে আপনি বিসিএস করবেন না, আপনার বিসিএস করার ইচ্ছা নাই, আপনি প্রাইভেট প্র্যাকটিস করবেন, তাহলে আপনি অবশ্যই এফসিপিএসের জন্য ট্রাই করেন, আপনার স্কিল এসকেলেশন করেন, আপনার স্কিল এক্সটেন্ড করেন। অথবা যদি আপনি মনে করেন আপনি দেশেই থাকবেন, আপনি দেশের বাইরে কেরিয়ার করবেন, তাহলে আপনি এফসিপিএস করতে পারেন, তাহলে আপনি দেশের বাইরে গিয়ে অবশ্যই একটা ভালো জায়গাতে পজিশনে চলে যেতে পারবেন। ওকে, এটা একটা কথা ঠিক, কারণ এনএসসির এফসিপিএস করতে গেলে আসলে ডিপ্লোমা কোর্সটা আগে করা উচিত। এবং আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমাদের দেশে যতজন এফসিপিএস ফেলোশিপ করা আছেন তাদের মানে 99%-এর আগে ডিপ্লোমা করা আছে, 99%ই ডিপ্লোমা করেছেন, ডিপ্লোমা অ্যানেস্থেসিয়া করেছেন, তারপরে তারা এফসিপিএস অ্যানেস্থেসিয়া করেছেন। কারণ এটা এই সাবজেক্টের ট্রেন্ডই এটা। কারণ হচ্ছে যে আপনি হুট করে এসে তো পেপার 3টা পারছেন না, ফলে পেপার 3 প্রিপারেশন আপনার হচ্ছে না, ফলে আপনি তো ডিপ্লোমাটা না করে আপনি অ্যানেস্থেসিয়া পার্ট 1 করাটা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে, বা পারবেন কিন্তু অনেক কঠিন হবে, কিন্তু যারা ডিপ্লোমাতে করেন, ডিপ্লোমা করে ফেলেন, তাদের জন্য দুইটা সুবিধা আছে। ডিপ্লোমা করলে অ্যানেস্থেসিয়া এফসিপিএস অ্যানেস্থেসিয়াতে 1 বছর আপনার এক্সামশন পাওয়া যায়, মানে ট্রেনিং আপনার 5 বছর ট্রেনিং করতে হবে না, আপনার 4 বছর ট্রেনিং করলেই হবে। তো ফলে একটা সুবিধা আছে। তো এই কারণে বাংলাদেশে বেশিরভাগ যারা এফসিপিএস করেছেন, আমাদের যারা স্যাররা এফসিপিএস করেছেন, তাদের সবারই দেখবেন বেসিক ডিগ্রি ডিপ্লোমা আছে। আর কিছু আছেন মানুষ যারা ডিপ্লোমা না করে এফসিপিএসের দিকে যাচ্ছেন, আমিও ডিপ্লোমা করি নাই, আমি এফসিপিএস পার্ট 1 সরাসরি করেছি। কিন্তু এতে যেটা করতে হয়েছে, আমাকে প্রথমে অনারারি শুরু করতে হয়েছে, 6 মাস অনারারি করেছি, তারপরে ট্রেনিং করতে হয়েছে, প্রায় 2 বছর ট্রেনিং করেছি। তো এই ট্রেনিং করতে গিয়ে, অনারারি করতে গিয়ে আস্তে আস্তে দেখা গেছে যে চাকরি করেছি। তো এই আস্তে আস্তে এনএসএ সব সাবজেক্ট সম্পর্কে আমার ধারণা হয়েছে, তারপরে আমার পার্ট 1টা হয়েছে। তো দুইটা পথেই আপনার জন্য খোলা আছে, হয় আপনি ট্রেনিংয়ে ঢোকেন, অনলাইন ট্রেনিংয়ে ঢোকেন, তারপর সেখান থেকে আপনি পার্ট 1-এর জন্য ট্রাই করেন। আর যদি আপনি মনে করেন যে না, অনারারি ট্রেনিং করব না, অনারারি ট্রেনিং আমার পছন্দ নয়, তাহলে আপনি ডিপ্লোমাতে জয়েন করেন, ডিপ্লোমাতে জয়েন করে তারপরে আপনি পার্ট 1-এর জন্য যান। তো এই সাবজেক্টগুলো, এই কারণেই আমি এই কথাগুলো বলছিলাম, আগেও আমি একটু ক্লিয়ার করেছি যে সাবজেক্টে আসলেন কিন্তু পুরো অপরচুনিটি না জেনে যদি আসেন, সাবজেক্টে কোথায় জব আছে, জব খালি আছে, কোথায় গেলে আপনি ইনকাম করতে পারবেন, কোথায় গেলে আপনার লিভলিহুড মেনটেন করতে ইনকাম করতে পারবেন, সেটা যদি আপনি না জানেন, তাহলে পরে এসে কিন্তু আপনি হতাশ হবেন। আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে তো নাও হতে পারে। তো আমি আরেকবার স্পষ্ট করে বলে দিতে চাই, গভর্নমেন্ট সেক্টরে এখনও অনেক অ্যানেস্থেসিওলজিস্টের অভাব, অনেক ইন্টেনসিভিস্টের অভাব আছে। অবশ্যই যারা ডিপ্লোমাতে চান্স পেয়েছেন তারা আপনারা পড়তে পারেন, বিসিএস পড়তে পারেন, এবং বিসিএস যদি আপনার চান্স হয়ে যায়, একটা ভালো অপরচুনিটি আপনাদের জন্য। আর যদি বিসিএস না করেন, তাহলেও যদি আপনার এসএসসির সাথে ক্যারিয়ার করবেন না তা না, করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাদের পেরিফেরিতে একটু কাজ করতে হবে। ঢাকা শহরে বা চিটাগাং শহরে, বড় এই দুইটা শহরে হয়তো ওইভাবে জব অপরচুনিটি পাবেন না। এছাড়া বাংলাদেশের জেলা শহর, উপজেলা শহরগুলোতে প্রচুর কাজের সুযোগ আছে এনএসসির সাথে। অ্যানেস্থেটিস্ট নাই বলে সেই সব জায়গাতে অপারেশন হচ্ছে না, রোগীদের অনেক সাফারিংস হচ্ছে, আপনারা চাইলেই সেই জায়গাতে কাজ করতে পারেন। এছাড়া এফসিপিএস পাস যদি আপনার করে ফেলেন, দেশের বাইরেও আপনি কাজ করতে পারবেন। তাহলে আমি 3টা জায়গা মূলত পাচ্ছি। সরকারিতে অ্যানেস্থেসিয়ার অভাব আছে, সেখানে গিয়ে আপনি আপনার জব অপরচুনিটি পেতে পারেন। পেরিফেরিতে আমাদের অপরচুনিটি আছে, যেখানে আমরা অনেক ইনকাম করার সুযোগ আছে। এছাড়া দেশের বাইরে যদি যাই, সেখানেও আমাদের ইনকাম করার বা আমাদের জব অপরচুনিটি আছে। তো এই 3টা জায়গা মাথায় রেখেই আমাদেরকে কাজ করতে হবে। এনএসসিতে যারা আসতেছেন, আমি তাদেরকে ক্লিয়ারলি বলতে চাই যে এই 3টা সেক্টরটাকে মাথায় রেখে টার্গেট করে আপনারা এই সাবজেক্টে আসেন, তাহলে আপনারা মোস্ট বেনিফিটেড হবে। তো আমি তো ফিজিক্স সম্পর্কে কিছু বললাম, বেসিক অ্যানেস্থেসিয়া সম্পর্কেও কিছু বলা উচিত। ইনহেলেশনাল চ্যাপ্টারটা বেশ বড়। ইনহেলেশনাল চ্যাপ্টারটা অনেকেই শুরু করতে চান প্রথমে, আবার আমি বলবো যে এই চ্যাপ্টারটা প্রথমে শুরু না করার জন্য। তো তারপরেও ইনহেলেশনাল চ্যাপ্টার নিয়ে কিছু জিনিস বলে দিই। চ্যাপ্টারের শুরুতেই যে জিনিসটা নিয়ে ধাক্কা খাবেন, ম্যাক কি, যারা আগে অ্যানেস্থেসিয়াতে পড়েন নাই, এক্সপোজার নাই, ম্যাক কি এটা বুঝতেই দিন চলে যাবে। তো বোঝাটা বেশ কঠিন।
মিনিমাম অ্যালভিওলার কনসেন্ট্রেশন একটা বলে দেয়া আছে, কিন্তু জিনিসটা কি আগা মাথা পড়ে কিছুই বোঝা যাচ্ছে না। তো মিনিমাম অ্যালভিওলার কনসেন্ট্রেশন বলতে এটাই বোঝাচ্ছে, আসলে আমি যেটা বুঝি, আমি যতটুকু বুঝতে পারি সেটা আপনাদেরকে। ওকে, ধন্যবাদ শফিউল স্যার। অনেকে হয়তো মনে করেছেন যে অ্যানেস্থেশিয়া সাবজেক্টে এখন অনেক হাইপে আছে তাই আমরা এসেছি, তো স্যার যেটা বলতে চেয়েছেন যে আসলে এই সাবজেক্টে পড়াশোনা যে অন্য সাবজেক্ট থেকে কম তা কিন্তু নয়, বরং কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনা অনেক বেশি। যারা মনে করেছেন যে একটু কম পড়ে এখানে ভালো করবেন, ভালো কেরিয়ার করবেন, আসলে তাদের ধারণা ওইভাবে ঠিক না, বরং একটু পড়াশোনা যেহেতু বেশি, কেরিয়ারটা যেহেতু একটু ভালো করতে চান, তাহলে কিন্তু আপনাকে বেশি পড়াশোনাই করতে হবে। সো ফাঁকি দেওয়ার যদি ইচ্ছা থাকে ওইভাবে, তাহলে সাবজেক্টটাতে আসবেন কিনা একটু সন্দেহ কিন্তু আসলে। আর আরেকটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে যে একজন মানুষের লাইফ হুট করে যদি কেউ বাঁচাইতে পারে সেটা কিন্তু অ্যানেস্থেসিওলজিস্ট। আপনারা নিজেরাও জানেন, হয়তো ওইভাবে বিষয়টা সামনে আসে নাই। আমাদের একজন মন্ত্রী, সড়ক ও জনপদ মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব, উনি যখন কার্ডিয়াক অ্যারেস্টে যান, আপনারা জানেন, সবাই দেখেছে যে কার্ডিয়াক সার্জনরা বা কার্ডিওলজিস্টরা তাকে বাঁচিয়েছে, কিন্তু ওনাকে যিনি সিপিআর প্রথমে স্টার্ট করেছিলেন, ইনটিউবেশন যিনি করেছিলেন, তিনি কিন্তু অ্যানেস্থেসিওলজিস্টে ছিলেন, মানে অ্যানেস্থেসিওলজিস্টের সামনেই উনি অ্যারেস্টে গিয়েছিলেন। তো ভাগ্য ভালো উনি অ্যানেস্থেসিওলজিস্টের সামনে অ্যারেস্টে গিয়েছিলেন। যদি ওই সময় অ্যানেস্থেসিওলজিস্ট না থাকতেন ওনার সামনে, বিশ্বাস করেন ওনার বেঁচে ফেরা কিন্তু মুশকিল ছিল। সিপিআরটা সঠিক নিয়মে সঠিকভাবে দেওয়া হয়েছিল বলেই কিন্তু উনি বেঁচে আসতে পেরেছেন। সো সাবজেক্টের গুরুত্ব অনেক। হুট করে একটা মানুষ খারাপ হয়ে গেলে তাকে বাঁচিয়ে ফেরানো, তো সেটা অ্যানেস্থেসিওলজিস্টটা কিন্তু বেশ কঠিন। এবং আপনারা মনে রাখবেন যে সারা দুনিয়াতে বলা হয় 4টা সাবজেক্টকে খুব এলিট সাবজেক্ট বলা হয়। সে 4টা সাবজেক্টকে আমেরিকানরা বলে রোড বলে। আর দিয়ে রেডিওলজি, ও দিয়ে অপথলমোলজি, এ দিয়ে অ্যানেস্থেসিওলজি, ডি দিয়ে ডার্মাটোলজি। তো এই 4টা সাবজেক্টে পড়াশোনা আসলে একটু আলাদা, প্রথম থেকেই আলাদা। 4টা সাবজেক্টে পড়তে যদি চান, আপনাকে আলাদা একটু পরিশ্রমই করতে হয়, আলাদা একটু এফোর্ট দিতে হয়। সো এই 4টা সাবজেক্টে কেরিয়ার করতে গেলে, ভালো কেরিয়ার করতে গেলে আপনাদেরকে পরিশ্রম করতেই হবে। তো আমি যেখানে ছিলাম যে ম্যাক, মিনিমাম অ্যালভিওলার কনসেন্ট্রেশন। অ্যালভিওলার কনসেন্ট্রেশন বলতে আসলে কী বোঝায়? অ্যালভিওলার কনসেন্ট্রেশন হচ্ছে যে অ্যালভিওলাইতে যে কোনো গ্যাসের কনসেন্ট্রেশনটা কেমন আছে। আমরা তো বাতাসের মধ্যে অক্সিজেন আছে 20%, নাইট্রোজেন আছে 76-77%, এছাড়া অন্যান্য অনেক গ্যাস আছে। তো সেই গ্যাসগুলোর কনসেন্ট্রেশন, কিন্তু ধরেন আমরা যদি নতুন একটা গ্যাস নিতে থাকি, তো সোর্স থেকে যেই কনসেন্ট্রেশনে আসতেছে, আমাদের অ্যালভিওলাই থেকে প্রথমে সেই কনসেন্ট্রেশনে থাকে? উত্তর হচ্ছে না, আমাদের অ্যালভিওলাইতে প্রথমে সেই কনসেন্ট্রেশনে থাকে না। আমরা শ্বাস নিয়ে আস্তে আস্তে অ্যালভিওলাইতে সেই গ্যাসগুলো জমা হয়, জমা হইতে হইতে একসময় ইন্সপায়ার্ড কনসেন্ট্রেশন, মানে সোর্স থেকে যে কনসেন্ট্রেশনটা আসতেছে, সাথে সাথে আপনার অ্যালভিওলাইয়ের কনসেন্ট্রেশন একসময় গিয়ে ইকুইলিব্রিয়ামে আসে বা ইকুইলিব্রেট হয়ে যায়। তো এই ইকুইলিব্রেট হইতে হইতে যেই মিনিমাম কনসেন্ট্রেশনটা অ্যালভিওলাইতে জেনারেট হলে পেশেন্ট অজ্ঞান হয়ে যাবে, পেশেন্ট ঘুমিয়ে পড়বে, বা 50% পেশেন্ট স্ট্যান্ডার্ড সার্জিক্যাল স্টিমুলেশনে মুভমেন্ট করবে না, সেই কনসেন্ট্রেশনটাকে বলা হচ্ছে মিনিমাম অ্যালভিওলার কনসেন্ট্রেশন। সেই মিনিমাম অ্যালভিওলার কনসেন্ট্রেশনটা আসলে এটা কেন আবিষ্কার করা হয়েছে, আসলে ডোজটা কীভাবে মাপবেন অ্যানেস্থেসিয়া সাবজেক্টের জন্য, ইনহেলেশন অ্যানেস্থেটিক এজেন্টের জন্য। আমরা তো অন্যান্য এজেন্টের ক্ষেত্রে আমরা ভলিউম ইউজ করতে পারি, মিলিগ্রাম ইউজ করতে পারি, এরকম ভলিউমের মাধ্যমেও দিতে পারি, বা মাসের অ্যামাউন্টের মাধ্যমে আমরা দিতে পারি, কিন্তু ইনহেলেশন অ্যানেস্থেটিক এজেন্ট তবে ভলিউম দিয়ে মেজার করা বেশ কঠিন। তো সেটা মেজার করার জন্য এই কনসেন্ট্রেশনটা আমাদেরকে লাগে। তো আমরা ইনহেলেশন অ্যানেস্থেটিক এজেন্ট আছে, আপনারা হ্যালোথেনের নাম অনেকে শুনেছেন, এটা অনেক প্রাচীন, কিন্তু হ্যালোথেন ছাড়াও এখন আইসোফ্লুরেন, ডেসফ্লুরেন, সিবোফ্লুরেন, এইসব মডার্ন অ্যানেস্থেটিক এজেন্টগুলো চলে এসেছে। সেইগুলা যেই ডিভাইসের মাধ্যমে পেশেন্টের কাছে পৌঁছানো হয় সেটাকে বলা হয় ভ্যাপোরাইজার। সেই ভ্যাপোরাইজারের মধ্যে এই কনসেন্ট্রেশন মেনটেন করা যায়। সেই কনসেন্ট্রেশন মেনটেন করার জন্য 1%, 2%, 3% এরকম অনেক কিছু আছে। তো আমরা প্রথমে ইনিশিয়ালি যে কনসেন্ট্রেশনটা দিই সেটা অ্যালভিওলাইতে কিন্তু প্রথমেই জেনারেট হয় না, সেটা জেনারেট হতে সময় লাগে। তো এটা জেনারেট যখন হবে তখন পেশেন্ট অজ্ঞান হয়ে যাবে, অজ্ঞান থাকবে। আমাদের দেশে এখনও ইনহেলেশনাল অ্যানেস্থেটিক এজেন্ট মূলত অ্যানেস্থেশিয়া মেনটেন্যান্সের জন্য ব্যবহার করা হয়, মানে হচ্ছে অ্যানেস্থেশিয়া ইন্ডাকশন শুরু করার জন্য ব্যবহার করা হয় না। আমরা এখনও ওই শুরু করি হচ্ছে আইভি অ্যানেস্থেশিয়া দিয়ে, কিন্তু কিছু কিছু ইনস্টিটিউশন আছে যারা অলরেডি, যেমন বারডেম হাসপাতাল, তারপরে হচ্ছে
আপনার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল, এছাড়া অ্যাপোলো এভারকেয়ার হাসপাতাল, এইসব হাসপাতাল, তারপরে আপনার ইউনাইটেড হাসপাতাল, এরা কিন্তু ইনহেলেশনাল ইন্ডাকশনও করে থাকে। মানে পেশেন্টকে শ্বাস নিয়ে ইনহেলেশনাল এজেন্ট দিয়ে সরাসরি অজ্ঞান করা হয়। তো এই অজ্ঞানগুলা করার বেশ কিছু সুবিধা আছে এই এজেন্টগুলার। বিশেষ করে এই এজেন্টগুলা পুরোপুরি বডি থেকে রিমুভ করা যায়। আইভি অ্যানেস্থেটিক এজেন্ট আপনি একবার দিয়ে দিলে বডি থেকে পুরা মেটাবলাইজ হয়ে শরীর থেকে বের হবে, অনেক সাইড ইফেক্ট আসবে। কিন্তু ইনহেলেশনাল এজেন্টগুলো যেভাবে লাং দিয়ে যাবে, আবার কিন্তু আপনি যখন রিভার্স করবেন সব এজেন্টগুলাই প্রায় বের হয়ে চলে আসবে। ফলে এই পেশেন্টগুলো বডিতে অ্যাকুমুলেট হয় না, এই এজেন্টগুলো বডিতে অ্যাকুমুলেট হয় না। ফলে যেটা হয় যে পেশেন্টের রিকভারি বেশ দ্রুত হয়, পেশেন্ট অনেক বেশি মানে অপারেশন করার পরে তাড়াতাড়ি জেগে ওঠে, হ্যাংওভার এফেক্ট থাকে না। ফলে পেশেন্টের হ্যাজার্ড অনেক বেশি কমে যায়। তো এই এজেন্টগুলো দেওয়ার জন্য আমরা ভ্যাপোরাইজার ইউজ করি। ভ্যাপোরাইজারে বেশ কিছু কনসেন্ট্রেশন মাপার বিষয় আছে। সেইটা মাপার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ম্যাক ব্যবহার করি। তো মিনিমাম অ্যালভিওলার কনসেন্ট্রেশন যখন জেনারেট করে যাবে অ্যালভিওলাইতে, তখনই পেশেন্ট মূলত অজ্ঞানে থাকবে। এছাড়া দেখা যায় যে আপনার যদি স্মিথ বইটা পড়ে থাকেন, দেখবেন যে এখানে বেশ কিছু চার্ট আছে। চার্টের মধ্যে ওই আইসোফ্লুরেন, সিবোফ্লুরেন, ডেসফ্লুরেন, হ্যালোথেন, এদের মলিকুলার ওয়েট দেওয়া আছে, তাদের স্যাচুরেটেড ভেপার প্রেশার দেওয়া আছে, তাদের বয়েলিং পয়েন্ট দেওয়া আছে, তাদের ওয়েল গ্যাস পার্টিশন কোএফিশিয়েন্ট দেওয়া আছে, ব্লাড গ্যাস পার্টিশন কোএফিশিয়েন্ট দেওয়া আছে, ম্যাক দেওয়া আছে। এছাড়া কোনো প্রিজারভেটিভ ইউজ করা হয় কি না, বা তারা অ্যাবজর্বার যারা আছে সেগুলোর সাথে তারা রিয়্যাক্ট করে কি না, এই বিষয়গুলোও কিন্তু বলা হয়, মানে দেয়া আছে চার্টের মধ্যে। তো এই বিষয়গুলোও প্রথম মনে হবে এত কিছু মুখস্থ করতে হবে, কি করতে হবে। আসলে প্রথম মুখস্থই করতে হয়, কিন্তু পরে যখন আপনি বুঝতে পারবেন, বা যদি আপনি এমন কারো সহযোগিতা নিয়ে পড়েন যে বিষয়গুলো বোঝে, তাহলে কিন্তু আপনি বুঝে অনেক দূর আগাতে পারবেন। আপনি যখন বুঝে আগাবেন, তখন এই বিষয়গুলো মানে মুখস্থ মনে হবে না আপনার, একটা সময় মনে হবে। আমিও প্রথম দিকে যখন পড়ছি আমি মুখস্থই করেছিলাম, তো পরে যখন বিষয়গুলো বুঝতে পেরেছি, তখন একটা ড্রাগ কেমন আচরণ করবে সেইটা বোঝার জন্য এই তথ্যগুলো জানা প্রয়োজন। এবং আমি যখন ড্রাগগুলো কীরকম আচরণ করবে এই বিষয়গুলো বোঝা শুরু করি, তখন আসলে খুবই ভালো লেগেছে। এই বিষয়গুলো মুখস্থ ছিল, প্লাস পরে যখন বুঝেছি তখন অনেক ভালো লেগেছে। কাজটা করতে অনেক মজা পেয়েছি। একটা ড্রাগ কী করতে পারে পেশেন্টের প্রতি সেটাও আমার জানা ছিল, প্রিডিক্ট করতে পারছিলাম যে পেশেন্টের এরপরে কী হবে। এবং শফিউল স্যারকে অনেক ধন্যবাদ। স্যার লাইভে আছেন, আমাকে দেখছেন হয়তো। স্যার আসলে সুযোগ করে দিয়েছেন। স্যারের ওটিতে অনেক কাজ করেছি, স্যারের ওটিতে কাজ করে অনেক কিছু শিখেছি। এছাড়া আমাদের বিভিন্ন কাউসার সর্দার স্যার, ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তো এই সুযোগগুলো স্যারদের কাছ থেকে পেয়েছি বলেই আজকে আমি এই জায়গাতে আপনাদের সামনে এসে অনেক কথা বলতে পারছি। আর সাবজেক্টটা আসলে অনেক ইন্টারেস্টিং। আপনারা যাদের আগ্রহ আছে তারা অবশ্যই আসেন সাবজেক্টে, তবে পরিশ্রম করবেন এই চিন্তা করে আসেন। কেরিয়ার করার অপরচুনিটি আছে। আমি একটা জিনিস বিশ্বাস করি যে উন্নত দেশগুলোতে বলা হয় যেটা প্রতি 1000 মানুষের জন্য একজন অ্যানেস্থেসিওলজিস্টের দরকার, কিন্তু বাংলাদেশে মানে সারা দেশ মিলে 3000 অ্যানেস্থেসিওলজিস্টও নাই। কিছুদিন আগে একটা বিএসের অ্যানুয়াল কনফারেন্স হয়েছিল, কনফারেন্সটা হয়েছিল খুলনাতে। তো সেখানে আমরা বিএসের একটা তথ্য থেকে ইনফরমেশন 3000 অ্যানেস্থেসিওলজিস্টও সারা দেশে নাই। তো বুঝতেই পারছেন 18 কোটি দেশের মানুষে মাত্র 3000 অ্যানেস্থেসিওলজিস্ট, কল্পনা করতে পারেন কী পরিমাণ শর্টেজ আছে। অনেক শর্টেজ আছে। অবশ্যই এখানে কেরিয়ার করার অপরচুনিটি আছে। হ্যাঁ, ঢাকাতে স্যাচুরেটেড হয়ে আছে, চিটাগংয়ে স্যাচুরেটেড হয়ে আছে, তো কী হয়েছে, সারা দেশ তো ফাঁকা আছে। সারা দেশটাই তো আমার। এই দেশের আমি ঢাকাতে থাকলাম নাকি ওই চিটাগংয়ে থাকলাম নাকি চুয়াডাঙ্গায় থাকলাম, সাতক্ষীরায় থাকলাম, সেটা তো ব্যাপার না। দেশের মানুষকে সার্ভ করতে পারলাম কি না আমার স্কিল দ্বারা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই আমরা চেষ্টা করতে পারি আমরা বিসিএসে জয়েন করতে পারি ক্যাডার সার্ভিসে, যার ফলে আমরা সরকারিভাবে রুগীদেরকে সেবা দিতে পারি, প্রাইভেট প্র্যাকটিস করতে পারি। এবং আমরা জানি যে আমাদের দেশে 70% মানুষই প্রাইভেট প্র্যাকটিশনারদের কাছ থেকে স্বাস্থ্যসেবা নিয়ে থাকেন, সেখান থেকে আমরা সুযোগ নিতে পারি। এছাড়া দেশের বাইরে গিয়ে তো অনেক সুযোগ আছে। তো পড়াশোনা রিলেটেড অনেক কথাবার্তা আছে। আমি পড়াশোনা রিলেটেড সরাসরি অনেক কিছু বলতে চাচ্ছি না, কারণ অলরেডি আমি যে কথাগুলো বলেছি অনেকের কাছে বিষয়গুলো অনেক কঠিন মনে হবে। সামনে থেকে বই না ধরে হুটফুট করে মানে অ্যানেস্থেশিয়া ফিজিক্স সম্পর্কে হুটফুট করে কিছু টার্ম ইউজ করব, কথাগুলো বলবো, কেউ বুঝতে পারবেন না। তো এইভাবে না বুঝলে আসলে আমার নিজেরই খারাপ লাগবে। সেজন্য সরাসরি পড়াশোনা রিলেটেড কথা কম বলতেছি, কেরিয়ার রিলেটেড কথাটা বেশি বলতেছি। আর অ্যানেস্থেশিয়া সাবজেক্টে আপনি কেরিয়ার করাটা চ্যালেঞ্জিং কিন্তু মজার অনেক, কারণ কাজগুলো খুবই প্র্যাকটিক্যাল
এবং কাজ করলে বুঝতে পারবেন ড্রাগগুলো কীভাবে কাজ করতেছে। আপনি অ্যানেস্থেশিয়ার ওষুধ দিচ্ছেন, সাথে সাথে পেশেন্ট অজ্ঞান হচ্ছে, এর থেকে মজার কিছু নাই। আবার পেশেন্টকে রিভার্স করে দিচ্ছেন, পেশেন্ট জেগে যাচ্ছে, এর থেকেও মজার কিছু নাই আমার কাছে মনে হয়। অন্য অনেকে একমত হবেন না, অবশ্যই সেটা তাদের মতামত, কিন্তু যারা আগ্রহ আছে তারা এই বিষয়ে অবশ্যই মজা পাবে, আমার কাছে এটা মনে হয়। আর সাবজেক্টে আসলে পরিশ্রম করবেন, এই চিন্তা করেই আসবেন। কোনো সাবজেক্টই খুব বেশি সহজ না, ছেলে মেয়েদের জন্য আলাদা কোনো তফাৎ নাই। চেষ্টা করবেন সবার জন্যই সেম। পরিশ্রম করলে অবশ্যই আপনি সাকসেস পাবেন, কেরিয়ারের অনেক অপরচুনিটি আছে। এগুলোই মোটামুটি কথা। আর কোনো যদি কারো প্রশ্ন থাকে আমি চেষ্টা করব উত্তর দিতে, আর যদি প্রশ্ন না থাকে হয়তো লাইভ শেষ করব। একজন বলেছিলেন যে সার্জনরাই প্র্যাকটিস করে। হ্যাঁ, সার্জনরা প্র্যাকটিস করে দেখেই দেশে আসলে অনেক রুগীর ক্যাজুয়ালিটি হচ্ছে। আমরা মাঝে মাঝেই জানতে পারি যে সার্জনরা স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিয়ে তবে সিজার করতে দাঁড়িয়েছেন, পরবর্তী পেশেন্টে ক্যাজুয়ালিটি হয়ে গেছে। আর এরকম বেশ অনেকগুলা কেস আমরা দেখতে পাচ্ছি। আমার কাছে মনে হয় যে এইসব সার্জনরা এই কাজ করছেন তারা কি নিজেদের বিবেকের কাছে ঠিক আছেন? তারা কি আসলেই একটা পেশেন্টের জীবনটা তো ফিরিয়ে দিতে পারবেন না, কেন তারা এই কাজটা করলেন? সামান্য কয়টা টাকার লোভের জন্য একটা পেশেন্টকে মৃত্যুমুখে ঠেলে দেওয়া, এটা কতটুকু উচিত? এটা ওনারা ভেবে দেখবেন। ওনাদের যদি উপরওয়ালার প্রতি ভয় থাকে তাহলে হয়তো ওনারা এই কাজগুলো করবেন না। সাবজেক্ট সম্পর্কে আর যদি কোনো তথ্য থাকে আপনাদের জানার যদি প্রয়োজন হয়, আপনারা ফেসবুকে মেসেঞ্জারে আমাকে নক করতে পারেন। এছাড়া যদি আপনাদের অনেক আগ্রহ থাকে আপনারা প্রশ্নগুলো লিখে রাখেন। যদি পরবর্তীতে কোনো দিন কোনো সুযোগ হয় হয়তো আবারও লাইভে আসবো, হয়তো আপনাদেরকে আবার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আজকে যেহেতু আমার প্রথম লাইভ ছিল, প্রথম দিকে বেশ কিছু প্রবলেম হয়েছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যারা আমার এই প্রবলেমগুলোকে সলভ করার জন্য সহযোগিতা করেছেন অন্য প্রান্ত থেকে, বেশিরভাগ ক্ষেত্রে পরিচিত মানুষজন আমাকে খুবই সহযোগিতা করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আরেকটা মজার বিষয় বলি, অ্যানেস্থেসিয়া সাবজেক্টে যেহেতু খুব একটা ক্লোজড একটা সাবজেক্ট, বেশি মানুষজন নাই, একটা ক্লোজ, সবাইকে প্রায় চেনে, একটা ভালো একটা সম্পর্ক থাকে, একটা ভালো বন্ডিংস আছে। অন্যান্য সোসাইটিগুলোর থেকে বাংলাদেশ সোসাইটি অফ অ্যানেস্থেসিওলজি বেশ স্ট্রং এবং সবাই ইউনাইটেড। স্যাররা সবসময় জুনিয়রদের সমস্যাগুলো দেখার চেষ্টা করেন, কোনো প্রবলেম হলে স্যাররা খুব দ্রুতই এগিয়ে আসেন, আমাদেরকে হেল্প করার জন্য এগিয়ে আসেন। সোসাইটি সবসময়ই চেষ্টা করে মেল প্র্যাকটিস সহ অন্যান্য অনেক বিষয়ে ভূমিকা রাখার জন্য। কিন্তু এটাও আপনি জানেন যে বাংলাদেশে শুধু এনএসসির সাথে মেল প্র্যাকটিস হচ্ছে তা না, অন্যান্য অনেক বিষয়ে মেল প্র্যাকটিস হচ্ছে। কোয়াকরা মেল প্র্যাকটিস করতেছে, সারা দেশে কোয়াক দিয়ে ভর্তি হয়ে গেছে, সেগুলোও বন্ধ করা যাচ্ছে না। বিসিএমডিসি নামে একটা অদ্ভুত প্রতিষ্ঠান দাঁড়ায় গেছে যারা কোয়াকদেরকে রেজিস্ট্রেশন দিচ্ছে। সো সব বিষয় যে সোসাইটি কন্ট্রোল করতে পারবে তা না, কিন্তু চেষ্টা করতেছে সোসাইটির জুনিয়ররা যখন বিব্রত পড়ে, সোসাইটি আমাদের সিনিয়র স্যাররা কিন্তু সেই ব্যাপারে অনেক কিন্তু স্টেপ নেন। আপনারা স্যারদের সাথে মিশলে, স্যারদের সাথে জানলে, স্যারদের সাথে চলাফেরা করলেই আপনারা বুঝতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে একটা জিনিস বলতে চাই যে পেরিফেরির যে মেডিকেল কলেজ যেগুলো আছে, যেগুলোতে এখনও ডিপ্লোমা কোর্স আছে, সেগুলোতে কিন্তু পড়াশোনার লেভেলটা একটু কম আছে। আপনারা চেষ্টা করবেন সেন্ট্রালি যারা আছে, যেমন ঢাকা মেডিকেল কলেজ, সরওয়ার্দী মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, বিএসএমএমইউ, বারডেম জেনারেল হসপিটাল, বারডেম হাসপাতাল, এইসব হাসপাতালে যারা সেন্ট্রালি যারা ডিপ্লোমা কোর্সে আছেন তাদের সাথে যোগাযোগ রাখার, তাদের কাছ থেকে স্যারদের লেকচার শিট নোট কালেক্ট করার, তারা কী বই পড়তেছে সেগুলো আলোচনা করার। এছাড়া জানেন অন্য কোনো সোসাইটিতে হয় কিনা, আমাদের সোসাইটিতে যেসব স্যাররা কিন্তু প্রায়ই অনলাইন ক্লাস নেন এবং প্রায়ই বিভিন্ন দেশে যান, বিভিন্ন দেশ বলতেছি, বিভিন্ন মেডিকেল কলেজে যান এবং জুনিয়রদের ক্লাস নিয়ে থাকেন, ফলে কিন্তু তাদেরও কিন্তু অনেক উন্নতি হয়। আপনারা চেষ্টা করলে কিন্তু আসলেই উন্নতি করতে পারবেন। এছাড়া অন্যান্য সাবজেক্টে এই বিষয়গুলো নাই। প্রতি বছর সেফ কোর্স হয়, সেফ অবস্ট্রাকটিভ কোর্স, সেফ পেডিয়াট্রিক কোর্স, সেফ ওয়ার কোর্স চালু হয়েছে, অনেকগুলো কোর্স চালু হয়। পেইন প্র্যাকটিস নিয়ে অনেকগুলো সেমিনার হয়। ঢাকাতে সোসাইটি প্রতি মাসে একটা করে সেমিনার করে। সো অনেক একাডেমিক আমাদের এই সোসাইটি। সো আপনার শেখার অনেক সুযোগ আছে, জানার অনেক সুযোগ আছে, শুধু আপনাকে চোখ খুলে তাকাতে হবে। এবং প্রায় প্রত্যেকটা সেমিনারে কিন্তু অনলাইনে কিন্তু সম্প্রচার করা হয়, অনলাইনে লাইভ করা হয়, ফলে আপনি কিন্তু দূর থেকে হলেও সেই সেমিনারটা দেখতে পারেন। হ্যাঁ, দূর থেকে একটা সমস্যা, হয়তো আপনি প্রশ্ন করলে উত্তর পাচ্ছেন না, কিন্তু আপনি প্রশ্ন না করলেও দেখবেন যেই প্রশ্নগুলো আপনার মনে আছে, যারা সামনে আছে অডিয়েন্স, তারা কিন্তু সেই প্রশ্নগুলো করে ফেলবে। একজন বলেছেন যে পেপার 2 নিয়ে কিছু বলতে। পেপার 2তে মূলত ফিজিওলজি, এবং ফিজিওলজি পড়াশোনা অনেক ফাস্ট। এবং আপনারা জানেন অ্যানাস্থেসিয়া মূলত মেনটেনিং দ্য পেশেন্ট ফিজিওলজি বা মেনটেনিং দ্য ফরওয়ার্ড ফ্লো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ফিজিওলজি সম্পর্কে আপনার প্রচণ্ড ভালো ধারণা থাকতে হবে। মেনলি যেই 3-4টা সিস্টেম সম্পর্কে খুব ভালো থাকতে হবে, সেটা হচ্ছে
নাম্বার 1 কার্ডিওভাস্কুলার সিস্টেম, নাম্বার 2 রেসপিরেটরি সিস্টেম এবং নাম্বার 3 নার্ভাস সিস্টেম। এই তিনটা সিস্টেম সম্পর্কে আপনার মানে খুবই ভালো ধারণা থাকতে হবে। এই তিনটা সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, বডি ফ্লুইড, অ্যাসিড বেস ব্যালেন্স, এগুলো সম্পর্কেও ধারণা থাকতে হবে খুব ভালো। কিন্তু এই আমি যে তিনটা প্রথমে বললাম সেই তিনটা সম্পর্কে প্রচণ্ড ভালো ধারণা থাকতে হবে। একজন অ্যানেস্থেসিওলজিস্ট মানে কিন্তু ওই তিনটা চ্যাপ্টার, ওই তিনটা বিষয় প্রায় সব কিছুই জানে বা অনেক বেশি ভালো জানেন। যখন তারা ভালো জানবেন তখনই কিন্তু পেশেন্টের বডি ফিজিওলজিটা ভালো বুঝতে পারবেন। অপারেশনে থাকা অবস্থাতে একটা পেশেন্ট কিন্তু পুরো অসহায়, সে কিন্তু তার নিজের ফিজিওলজি মেনটেন করতে পারে না। ইউ আর দ্য ফিজিশিয়ান, যে তার ফিজিওলজিটা মেনটেন করে দিবেন। আপনি একমাত্র, তার কিন্তু আর কেউ নাই, তখন তার মা নাই, বাবা নেই, উপরওয়ালাও তার সাথে নাই। কে আছে? আপনি একজন স্পেশালিস্ট আসেন, সে তাকে অজ্ঞান করে দিয়েছেন, সে নিজেও শ্বাস নিতে পারছেন না, তার ফিজিওলজি কীভাবে মেনটেন করবে সেটা আপনাকে বুঝতে হবে। তো সেহেতু আপনাকে অবশ্যই এবং অবশ্যই ফিজিওলজি সম্পর্কে, রেসপিরেটরি ফিজিওলজি, কার্ডিওভাস্কুলার ফিজিওলজি, নার্ভাস সিস্টেম ফিজিওলজি পুরোটাই খুবই ভালো জানতে হবে। এন্ডোক্রাইন সিস্টেমগুলোও জানতে হবে, বডি ফ্লুইড, অ্যাসিড বেস ব্যালেন্স, এগুলোও খুব ভালো জানতে হবে। হ্যাঁ, কিন্তু প্রথম তিনটা অবশ্যই অনেক ভালো জানতে হবে। একটা দুইটা বই পড়া এনাফ না, অনেকগুলো বই পড়তে হবে। প্রত্যেক ওই টপিকগুলোর যা টপিক আছে সবই ভালো জানতে হবে। তবে ইনিশিয়ালি আপনি সহজভাবে শুরু করতে পারেন, খুবই সহজভাবে শুরু করতে পারেন। একজন প্রশ্ন করেছেন হেল্পফুল লাইফ, আপনি বারডেমে আছেন মার্চে, আচ্ছা, আপনি বারডেমে চান্স পেয়েছেন, তারেক হোসেন। ওকে, আপনাকে অনেক অভিনন্দন, কনগ্রেচুলেশন। আশা করি আপনার সাথে দেখা হবে বারডেমে আসলে। আমি বারডেমে রেসিডেন্ট মেডিকেল অফিসার হিসাবে আছি। বারডেমে আসেন, আশা করি একসাথে কাজ করব, অনেক কিছু শেখার এবং জানার সুযোগ হবে। দুজন একসাথে যখন থাকবো অনেক কিছু শিখবো, আমরা আপনার কাছ থেকেও শিখবো, আপনি আমাদের কাছ থেকে শিখবেন। আশা করি আমরা সবাই মিলে ভালো কিছু করতে পারবো সাবজেক্টের জন্য। আর মনে হয় আর তেমন কিছু বলার নেই আমার, মোটামুটি যা বলার তা বলেছি। কারো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তীতে মেসেঞ্জারে প্রশ্ন করতে পারেন। আমি আসলে সাবজেক্টে অনেক হাইপ দেখে এই লাইভটা করলাম, কোনো প্রচারণা করার কোনো উদ্দেশ্য নাই। মূলত যেটা সত্য কথা সাবজেক্ট সম্পর্কে, সাবজেক্টের ভালো দিকগুলো এবং খারাপ দিকগুলো, বা একটু কঠিন, খারাপ বলবো না, একটু কঠিন দিকগুলো, সেগুলো তুলে ধরলাম। আপনারা চেষ্টা করেন এই বিষয়গুলো বোঝার। যদি আগ্রহ থাকে অবশ্যই এই সাবজেক্টে ভালো করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। এই বলে আমার আজকের লাইভটা শেষ করছি। এবং সাথে সাথে এই ঘূর্ণিঝড় আম্পানে যারা এখন পর্যন্ত কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছেন শুনতে পেরেছি, তাদের জন্য অনেক দোয়া থাকবে। তারা যাতে সুস্থ থাকেন, বেঁচে থাকেন, কোনো সমস্যা যাতে না হয়, খাবার দাবারের যাতে অভাব না হয়, তারা যাতে ভালো থাকেন, আপনারাও তাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।